গুড আফটারনুন এভরিবডি। আজকে সেকেন্ড ক্লাস আমার বিশিষ্টা পটনায়ক। আজকে সেকেন্ড ক্লাস শুরু করছি জিআই সিস্টেমে। সাম বিষয় নিয়ে আজকে ডিসকাশন করবো। চ্যাপ্টার আমাদের বাকি ছিল যেটা জিআই সিস্টেমে 28, 30 ডায়রিয়া। তো ডায়রিয়াটা হচ্ছে একটা কমন প্রবলেম যেটা আমরা এমনি ন্যাচারালি ঘরে সব জায়গায় দেখতেই পাই, এবং আমাদের মিনিমাম ম্যানেজমেন্টটা কিন্তু বাড়িতেই করতে হয়। হ্যাঁ, যদি সেটা মাইল্ড অবস্থায় থাকে তো আমরা একটু ইন ডিটেলস জেনে নিই যে এটা মাইল্ড কখন আমরা বাড়িতে ম্যানেজমেন্ট করবো, কখন একটু সিভিয়ার হয়ে গেলে তাকে হসপিটালে নিয়ে যাবো, সেই সম্পর্কে ইন ডিটেলস আমরা একটু নলেজ গেইন করে নিই। তো ডেফিনিশন কি বলছে? মোর দ্যান 3 times প্লাস ইনক্রিজ কনসিস্টেন্সি, মানে হচ্ছে পার ডে যদি 3 বারের বেশি স্টুল পাস করে তাহলে হচ্ছে, এবং তার সাথে কনসিস্টেন্সি মানে তার যে পরিমাণটাও যদি বেশি থাকে তাহলে তখন আমরা তাকে বলছি এক কথা যে সেটা হচ্ছে ডায়রিয়া। ঠিক আছে? তো টাইপস কি আছে? টাইপস হচ্ছে অ্যাকিউট, পারসিস্টেন্সি অ্যান্ড ক্রনিক। অ্যাকিউট আমরা কখন বলছি? অ্যাকিউট কথাটার মানে কি? যখন সাডেন কোনো কিছু জিনিস শুরু হচ্ছে, তাই তো? তো সাডেন যখন কোনো ডায়রিয়া শুরু হচ্ছে এবং সেটা হচ্ছে 14 দিনের কম লাস্টিং করছে এবং তার সাথে স্টুলের পরিমাণটা হচ্ছে খুব লেস অ্যামাউন্টের থাকছে, তখন আমরা তাকে বলছি কি অ্যাকিউট ডায়রিয়া। ঠিক আছে? নেক্সট আসছে কি পারসিস্টেন্ট ডায়রিয়া। পারসিস্টেন্ট কথাটার মানে কি? যখন হচ্ছে ওটা লাস্টিংও করছে এবং তার সাথে পরিমাণও বাড়ছে। ঠিক আছে? তার মানে সেটা যখন 14 থেকে 28 দিন লাস্টিং করছে তো, এবং তার সাথে কনসিস্টেন্সিটাও হচ্ছে যে বেশি হচ্ছে তখন, এবং তার সাথে ভমিটিং থাকছে এবং আদার অ্যাসোসিয়েট যে ফিজিক্যাল যে প্রবলেম গুলো তার সাথে জড়িয়ে থাকছে, তখন তাকে আমরা বলছি পারসিস্টেন্ট। তখন কিন্তু আমাদের ম্যানেজমেন্টের ব্যাপারে আরেকটু সিরিয়াস হতে হবে। কেন? যখন হচ্ছে অ্যাকিউট যখন হয় তখন আমরা একটা তার অ্যাসেসমেন্ট করি যে সেটা মাইল্ড অবস্থা আছে না মডারেট অবস্থায় আছে, কিন্তু যখন হচ্ছে যে পারসিস্টেন্ট হতে থাকে মানে হচ্ছে 14 থেকে 28 ডেজ মোর দ্যান ওটা হচ্ছে যে লাস্টিং করতে থাকে, তখন কিন্তু ম্যানেজমেন্টটা একটু ডিফারেন্ট হয় এবং সেটা বেশি একটু ক্লোজ অবজারভেশনে রাখা এবং ম্যানেজমেন্টটা একটু ডিফারেন্ট হয়। নেক্সট আসছে কি ক্রনিক। ক্রনিক দেখুন লেখা আছে মোর দ্যান 28 ডেজ। মোর দ্যান 28 ডেজ মানে 28 দিনের বেশি ধরে কন্টিনিউ হচ্ছে ডায়রিয়াটা। সেখানটায় কি হচ্ছে? ইনক্রিজ কনসিস্টেন্সি, পরিমাণে বেশি থাকছে, দিনেও বেশি থাকছে এবং সাথে সাথে কখনো কখনো স্টুলে ব্লাডও আসতে পারে, যেটাকে আমরা এমনি নিজেদের ইয়েতে বলেছি কি ডিসেন্ট্রি, তাই তো? মানে বাংলায় বলি আমাশয়। তাহলে তখন সেটাকে আমরা বলছি ক্রনিক। তাহলে টাইপসের মধ্যে আমরা 3টে জিনিস নিলাম, একটা হচ্ছে ক্রনিক অ্যাকিউট, একটা পারসিস্টেন্ট ডায়রিয়া, একটা হচ্ছে ক্রনিক ডায়রিয়া। অ্যাকিউটে কি বললাম? যে মাইল্ড অ্যামাউন্টের হবে, কম অ্যামাউন্টের হবে, 14 দিনের পর ওটা হচ্ছে লাস্টিং করবে। তাহলে একটু রিপিট করে নিচ্ছি। টাইপস অফ ডায়রিয়া: অ্যাকিউট ডায়রিয়া, পারসিস্টেন্ট ডায়রিয়া এন্ড ক্রনিক ডায়রিয়া। অ্যাকিউট ডায়রিয়া 14 দিনের কম লাস্টিং পরিমাণে কম হবে, এবং হচ্ছে পারসিস্টেন্ট বললাম 14 থেকে 28 দিনের পরিমাণে বেশি থাকবে, তার সাথে কখনো ভমিটিং বা হচ্ছে অ্যালার্জি, ওয়েট লস এইসব থাকতে পারে। এবং ক্রনিক ডায়রিয়া যেটা 28 ডেজ লাস্টিং করে, তার সাথে কখনো কখনো যেটা আমরা আমাশয় বলি মানে স্টুলের সাথে রক্ত আসা, এগুলোও হতে পারে। নেক্সট আমরা যাব দেখুন একটু ডিটেইলসে হোয়াট ইজ অ্যাকিউট ডায়রিয়া। অ্যাকিউট ডায়রিয়ার মধ্যে কি বললাম যে আমাদের 14 দিনে লাস্টিং করবে এবং সেখানটায় কি বললাম যে কনসিস্টেন্সিটা বা অ্যামাউন্টটা হচ্ছে কম থাকবে। এই অ্যাকিউট ডায়রিয়ার ম্যাক্সিমাম মানে 90% দেখা যায় ডিউ টু ইনফেকশন, আর ফুড পয়জনিং থেকে বা মেডিসিনের কোনো সাইড এফেক্ট থেকে দেখা যায় 10% হচ্ছে অ্যাকিউট ডায়রিয়ার জন্য রেসপন্সিবল। তার মানে 90% অ্যাকিউট ডায়রিয়া হয় ডিউ টু ইনফেকশন, আর ফুড পয়জনিং এর জন্য বা মেডিসিনের সাইড এফেক্ট হিসাবে অ্যাকিউট ডায়রিয়া হয় অনলি 10%। সো সেখানে কিছু প্যাথোলজিক্যাল এজেন্ট আছে। প্যাথোলজিক্যাল এজেন্ট মানে কি? যেগুলো হচ্ছে যে কি অ্যাকচুয়ালি ইনফেকশনটা ঘটাতে সাহায্য করছে, তাই তো? এই প্যাথোলজিক্যাল এজেন্ট গুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। যেমন কি ভিব্রিও কলোরি, ইকোলাই, যেমন হচ্ছে যে ইউটিআই মানে হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য ইকোলাই, ভিব্রিও কলোরি কলেরার জন্য, এগুলোর জন্য এই প্যাথোলজিক্যাল এজেন্ট গুলো হচ্ছে যে রেসপন্সিবল। সেগুলো আমাদের একটু মনে রাখতে হবে। প্যাথোলজিক্যাল এজেন্ট গুলো হচ্ছে ভিব্রিও কলোরি, ইকোলাই, অ্যান্টামিবা হিস্টোলাইটিকা,
রোটাভাইরাস, ব্যাসিলাস সিরিয়াস, এটা অ্যাকচুয়ালি সিরিয়াম হয়ে গেছে, এটা সিরিয়াস হবে, CEREUS, ঠিক আছে। তো এই যে আরো অনেক প্যাথোলজিক্যাল এজেন্ট আছে, এই যে প্যাথোলজিক্যাল এজেন্ট গুলো, এগুলো হচ্ছে স্পেসিফিক ডিজিজ গুলো ঘটাতে সাহায্য করছে। তার মানে কি কলেরা ঘটাতে সাহায্য করছে, ভিব্রিও কলেরি প্যাথোলজিক্যাল এজেন্ট, ইউটিআই ঘটাতে হেল্প করছে ইকোলাই, এরকম, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে সাইন সিমটম অফ অ্যাকিউট ডায়রিয়া। সাইন সিমটম কি? এক্সেসিভ ভমিটিং হতে পারে কখনো, পাইরেক্সিয়া মানে কি হাই টেম্পারেচার, আমাদের নর্মাল বডি টেম্পারেচার কত, যে 98.4 ডিগ্রি ফারেনহাইট, সেটা বেশি যখন চলে যায় তখন আমরা সেটাকে হাই ফিভার বলছি, এবং তার পাইরেক্সিয়ার কিছু ভাগ আছে, এবং সেটা পাইরেক্সিয়া এগুলো ভাগ আছে। তার মানে হচ্ছে যখন টেম্পারেচারটা নর্মালের থেকে বেড়ে যাচ্ছে তখন সেটাকে আমরা বলছি পাইরেক্সিয়া, ঠিক আছে। নেক্সট কি হতে পারে? অ্যাবডোমিনাল সোয়েলিং। অ্যাবডোমিনাল সোয়েলিং মানে কি পেটটা ডিস্টেন্ডেড হয়ে যেতে পারে, ফুলে যেতে পারে, পেটে হাত দিলে একটু টেন্ডারনেস মতো হতে পারে, আর কি হতে পারে? অ্যান্ড পেন, সোয়েলিং অ্যান্ড পেন অন অ্যাবডোমেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি রিস্ক ফ্যাক্টর, কোন কারণগুলো হচ্ছে যে জন্য অ্যাকিউট ডায়রিয়াটা আরো বেশি হওয়ার জন্য রেডি থাকে। যেমন হচ্ছে দেখুন, খুব কমন, একটু আগে বললাম কি ইকোলাই, কম্পাইলোব্যাক্টার, এগুলো কি হয় যারা ট্রাভেলিং করে, ধরুন আমরা যখন বাসে ট্রামে যাতায়াত করি, একটা লং জার্নিতে থাকি, তখন কি হয় আমরা এই যে রোডের যে ফুটের যে আমরা যে টয়লেট গুলো সেগুলো আমরা ইউজ করি, তখন সেখান থেকে কিন্তু এই ইকোলাই বা কম্পাইলোব্যাক্টার এই ধরনের প্যাথোলজিক্যাল এজেন্টের দ্বারা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার পসিবিলিটি থাকে। নেক্সট কি সালমোনেলা, শিগেলা, কম্পাইলোব্যাক্টার, এই যে তিনটে প্যাথোলজিক্যাল এজেন্ট, কমনলি আমরা যখন রেস্টুরেন্টে খাই তখন কোনো রোটেড চিকেন দিয়ে দেয়, বা লং টাইম রাখা কোনো চিকেন যাতে হচ্ছে যে প্যাথোজেন ফর্ম করে গেছে, সেই সব ধরনের চিকেন গুলো যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের অ্যাকিউট ডায়রিয়া হতে পারে। এবং সেখানটায় কোন প্যাথোলজিক্যাল এজেন্ট গুলো রেসপন্সিবল? সালমোনেলা, শিগেলা, কম্পাইলোব্যাক্টার, এই ধরনের প্যাথোলজিক্যাল এজেন্ট গুলো হচ্ছে রেসপন্সিবল। নেক্সট দেখুন, আমরা খাই কি বার্জার ফুড, বার্জার আমরা রেস্টুরেন্টে খাই, এখানে সেখানে খাই, সেখানটায় কি হয় প্যাথোলজিক্যাল এজেন্ট গুলো কোনগুলোর কারণে অ্যাকিউট ডায়রিয়া হতে পারে? ইকোলাই, এন্টারোহেমারেজিক, এইগুলো দ্বারা হতে পারে। নেক্সট হচ্ছে ফ্রাইড রাইস, যদি কোনো রটেড বা লং টাইম রেখে দেওয়া কোনো ফ্রাইড রাইস এগুলো আমরা খাই, তাহলে সেখানে ব্যাসিলাস সিরিয়াস নামে যে প্যাথোজেনিক যে প্যাথোলজিক্যাল যে এজেন্ট আছে তার দ্বারাও অ্যাকিউট ডায়রিয়া হতে পারে। নেক্সট দেখুন ক্রিম মানে কি ক্রিম জাতীয় যে খাবারগুলো, তার মধ্যে স্ট্যাফিলোকোকাস অরিয়া, সালমোনেলা, এই ধরনের প্যাথোলজিক্যাল এজেন্ট থাকতে পারে, সেটাকে অ্যাকিউট মানে সাডেন ডায়রিয়া হতে পারে। আর প্রথমে তো কি বললাম, এগে কি থাকে যে সালমোনেলা এই ধরনের প্যাথোলজিক্যাল এজেন্ট থাকে। এবার হচ্ছে কি ইমিউনোডেফিসিয়েন্ট মানে কি যে ধরনের পেশেন্ট বা যে ধরনের পার্সনের যে ইমিউনোডেফিসিয়েন্সি আছে, যেমন ধরুন এইচআইভি পেশেন্টের হচ্ছে ইমিউনোডেফিসিয়েন্সি হয়, যার জন্য কি হয় তাদের খুব কুইক হয় প্যাথোলজিক্যাল এজেন্ট গুলো তাদের ক্যাপচার করে, যার জন্য তাদের রিপিটেড বা রিকারেন্ট অ্যাকিউট ডায়রিয়া হওয়ার পসিবিলিটি দেখা যায়। নেক্সট কি হসপিটাল অ্যাকুয়ার্ড ইনফেকশন মানে কি যখন কোনো পেশেন্ট হসপিটালে যায় বা পেশেন্টের বাড়ির লোক হসপিটালে যায়, সেখানে কি হয় যে একটা ক্রস ইনফেকশনের চান্স থেকে যায়, মানে কি একটা পার্সনের থেকে আরেকটা পার্সনের ইনফেকশন হওয়ার পসিবিলিটি এমন থেকে যায়। যেমন ধরুন জাস্ট এক্সাম্পল দিচ্ছি, যে একজন হেলথ কেয়ার গিভার ধরুন একটা বেড সাইডে কেয়ার দিল, এবং সে ভালো করে হ্যান্ড ওয়াশ না করে সে নেক্সট আরেকটা বেডে কেয়ার দিতে গেল, তখন কি হয় ওখান থেকে একটা পেশেন্টের জায়গা থেকে আরেকটা পেশেন্টে কি হয় ইনফেকশনটা ক্যারি করে নিয়ে যায়। তো সেইটাকে আমরা বলছি হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। তো এই ধরনের হসপিটাল আমরা যদি সেইভাবে স্টেরিলিটি বা সেইভাবে হাইজিনটা মেনটেন না করে থাকি, তাহলে কিন্তু সাডেন বা অ্যাকিউট ডায়রিয়া হওয়ার পসিবিলিটি থাকে। নেক্সট আসছে
পারসিস্টেন্ট ডায়রিয়া সাম কজে, সেখানে 4টে মেইন কজের কথা বলা হয়েছে। সেখানে হচ্ছে সিক্রেটারি কজ। সিক্রেটারি কজ মানে কোনো স্টেরয়েড বা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ যদি কোনো লং টাইম ইউজ করা হয়, সেখান থেকে পারসিস্টেন্ট ডায়রিয়া হওয়ার চান্স বেশি থাকে। বা হচ্ছে সার্জারি ইন ইন্টেস্টাইন, মানে হচ্ছে কি ইন্টেস্টাইন অন্ত্রে, সেটা স্মল ইন্টেস্টাইনে হোক বা লার্জ ইন্টেস্টাইনে হোক, দুটো ক্ষেত্রেই হচ্ছে সার্জারি যদি হয়ে থাকে, তখন আলটিমেট কি হয়, ডাইজেস্টিভ সিস্টেমের প্রসেসটা হচ্ছে হ্যাম্পার হয়। আর কি হয়, হরমোনাল ডিসঅর্ডার। হরমোনাল ডিসঅর্ডার মানে যদি কারোর ইনহেরিটেড কোনো হরমোনাল প্রবলেম থাকে, সেটা হতে পারে যে কোনো গাইনোকোলজিক্যাল হরমোন বা এমনি হচ্ছে যে হরমোনের কোনো প্রবলেম থাকে, সেখান থেকে হচ্ছে যে কি হয়, সাইন সিমটম হিসাবে পারসিস্টেন্ট ডায়রিয়া হতে পারে। তারপরে হচ্ছে যে কি, যে টিউমার থাকলেও কিন্তু তার অ্যাসোসিয়েট সাইন সিমটম হিসাবে পারসিস্টেন্ট ডায়রিয়া হতে পারে। এরপর আসছে অসমোটিক কজ। অসমোটিক কজের মধ্যে আছে ম্যাগনেসিয়াম কন্টেনিং অ্যান্টাসিড ড্রাগ। মানে অ্যান্টাসিড ড্রাগ আমরা অনেক সময় খেয়ে থাকি, প্রায় খেয়ে থাকি, আমাদের একটুখানি ইনডাইজেশন হলেই সেই অ্যান্টাসিড ড্রাগের মধ্যে যদি ম্যাগনেসিয়াম কম্পোজিশনে থাকে এবং সেটা যদি লং টাইম ইউজ করা হয়, তাহলে কিন্তু আস্তে আস্তে তার একটা কমপ্লিকেশন হিসেবে বা সাইড এফেক্ট হিসাবে পারসিস্টেন্ট ডায়রিয়া হচ্ছে যে হতে পারে। নেক্সট হচ্ছে কার্বোহাইড্রেট ম্যাল অবজর্পশন। কার্বোহাইড্রেট ম্যাল অবজর্পশন অনেক কারণে হতে পারে, যদি এনজাইম সিক্রেশন ঠিক মতো না হয় বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল কোনো প্রবলেম থাকে, তাহলে কি হয়, যখন কার্বোহাইড্রেটটা হচ্ছে ঠিক মতো অ্যাবজর্ব হয় না, মানে ডাইজেশন প্রসেসটা ঠিক মতো হয় না কার্বোহাইড্রেটের, তখন কিন্তু তার সাইন সিমটম হিসাবে পারসিস্টেন্ট ডায়রিয়া হতে পারে। নেক্সট কি, কোইলিয়াক ডিজিজ। কোইলিয়াক ডিজিজ আপনাদের আমি বললাম যে কি বললাম, যে স্মল ইন্টেস্টাইনে মানে ক্ষুদ্র অন্ত্রে বিশেষ করে কি হয়, যে প্রচন্ড পরিমাণে ক্ষুদ্র অন্ত্রটা মানে স্মল ইন্টেস্টাইনটা হচ্ছে যে সেনসিটিভ হয়ে যায়, হাইপার সেনসিটিভ হয়ে যায়। যে হাইপার সেনসিটিভ হয়ে যায়, নর্মালি যে ডাইজেশন প্রসেসটা মানে ডাইজেশন, অ্যাবজর্পশন, এলিমিনেশন, এই যে প্রসেসটা হচ্ছে হ্যাম্পার হয়, তখনই কিন্তু পারসিস্টেন্ট মানে ফুডটা তখন ডাইজেশন হয় না, ন্যাচারালি তখন রিপিটেড ডায়রিয়া হওয়ার চান্স থাকে। নেক্সট হচ্ছে কি, ম্যাল অবজর্পশন ডায়রিয়া। ম্যাল অবজর্পশন ডায়রিয়া কি কি কারণে হতে পারে, কোইলিয়াক ডিজিজের কারণে হতে পারে। কোইলিয়াক ডিজিজ অলরেডি ডিসকাস করলাম। নেক্সট আসছে কি, টপিক্যাল স্প্লু। টপিক্যাল স্প্লু কথাটা যদিও আগে একবার বলেছি, আবার একবার বলছি, যে যখন হচ্ছে স্মল ইন্টেস্টাইনে এবং লার্জ ইন্টেস্টাইনে হচ্ছে যে ইনফ্ল্যামেশন হয়, তখন কি হয়, তার ডাইজেশন প্রসেসটা হচ্ছে যে কি হ্যাম্পার করে। তখন কি হয়, যেহেতু ডাইজেশন হয় না, তখন পেশেন্টের হচ্ছে ফিজিক্যাল কন্ডিশনটা কিন্তু আস্তে আস্তে ডিটোরিয়েট করতে শুরু করে, মানে পেশেন্টের আস্তে আস্তে ওয়েট লস হতে শুরু করে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হতে পারে। এই ধরনের প্রবলেম গুলোকে বলা হচ্ছে ট্রপিক্যাল স্প্লু। সেই ক্ষেত্রে এরকম ম্যাল অবজর্পশন সিচুয়েশনেও কিন্তু পারসিস্টেন্ট ডায়রিয়া হয়, যেহেতু ফুডটা ঠিক মতো ডাইজেশন হয় না। এরপরে কি আসছে, ইনফ্ল্যামেশন। ইনফ্ল্যামেশন মানে কি, কিছু ইনফেকশনের কারণে, মানে ইন্টেস্টাইনে, স্মল ইন্টেস্টাইনে বলো লার্জ ইন্টেস্টাইনে বলো, যদি হচ্ছে যে ইনফেকশনের কারণে ইনফ্ল্যামেশন হয়ে যায়, তাহলে কিন্তু পারসিস্টেন্ট ডায়রিয়া হতে পারে। যেমন হচ্ছে কি আলসারেটিভ কোলাইটিস। আলসারেটিভ কোলাইটিস কে কি, এটা একটি ইনফ্ল্যামেটরি কন্ডিশন অফ দা লার্জ ইন্টেস্টাইন। মানে লার্জ ইন্টেস্টাইনে যখন কোনো হচ্ছে মানে বৃহৎ অন্ত্রে যখন কোনো ইনফ্ল্যামেশন হয়ে যাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। এছাড়া আছে কর্ন ডিজিজ, এটাও একটা জিআই ট্র্যাক্টের ইনফেকশন, যেটা হচ্ছে ইনফ্ল্যামেটরি কন্ডিশন অফ দা ইন্টেস্টাইন। সেখানে এই সব ইনফ্ল্যামেশনের ক্ষেত্রে কি হয়, যেহেতু ডাইজেশন প্রসেস কমপ্লিট হয় না, তখন রিপিটেড বা পারসিস্টেন্ট ডায়রিয়া হওয়ার চান্স থাকে। ঠিক আছে। সো নেক্সট চলে যাচ্ছে সাইন অফ ডিহাইড্রেশন। সাইন অফ ডিহাইড্রেশন মানে কি, ডায়রিয়া ম্যানেজমেন্টের ক্ষেত্রে ডিহাইড্রেশনটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমরাকে অ্যাসেস করতে হবে। সেখানটা হচ্ছে আমরা এখানে একটু পড়বো যে মাইল্ড ডিহাইড্রেশন বলতে কি বোঝাচ্ছে, সিভিয়ার ডিহাইড্রেশন বলতে কি বোঝাচ্ছে। কেননা যখন কোনো মাইল্ড ডিহাইড্রেশন হবে, মাইল্ড ডিহাইড্রেশন হলে আমরা তার যে মিনিমাম একটা ম্যানেজমেন্ট করলে পেশেন্টটাকে আমরা ভালো করে দিতে পারবো, কিন্তু সিভিয়ার যখন ডিহাইড্রেশন হয়ে যাবে ডায়রিয়ার সাথে, তখন কিন্তু তার ম্যানেজমেন্টটা একটু ডিফারেন্ট হবে। মাইল্ডের ক্ষেত্রে কি হতে পারে সাইন সিমটম, মাইল্ডের ক্ষেত্রে হচ্ছে পেশেন্ট রেস্টলেসনেস থাকতে পারে, একটু হয়তো যে পেশেন্ট
একটু আনইজিনেস ফিল করছে, একটু রেস্টলেসনেস আছে। আর কি হতে পারে, পেশেন্ট কিন্তু কনসিয়াস থাকে, মানে কি নর্মাল যে ডেইলি লিভিং অ্যাক্টিভিটি গুলো সে কিন্তু করতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে তো আর অ্যাক্টিভিটির ব্যাপার নেই, বাচ্চা কিন্তু অ্যালার্ট থাকে, মানে বাচ্চা যদি 2 মাস বা 1 বছরের মধ্যে বাচ্চা হয়, সে বাচ্চা কিন্তু কনসিয়াস থাকে, সে বেশ ফিট করে, হ্যাঁ, সে অ্যাক্টিভ থাকে। তারপরে কি থার্স্টি ফিলিং, এখানে থার্স্টি বানানটা একটু ভুল হয়েছে, দেখে নেবেন, THIRSTY, এস হবে এখানে। থার্স্টি ফিলিং মানে কি, বাচ্চা হচ্ছে খেতে চাইবে। যদি বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাবে বাচ্চা রিপিটেড ব্রেস্ট ফিডিং করার জন্য তার আর্জ তৈরি হচ্ছে। আর যদি বড়রা হয় দেখা যাবে তারা ঘন ঘন জল খাচ্ছে। তারপর হচ্ছে রেডিয়াল আর্টারি নর্মাল। রেডিয়াল আর্টারি নর্মালি বাচ্চাদের 100 থেকে 130 থাকে, 1 থেকে 3 বছরের বাচ্চাদের। তাদের যদি রেডিয়ালে যদি আর্টারি তাদের ইয়ে করা হয়, দেখা যাবে তাদের রেডিয়াল আর্টারি কিন্তু নর্মাল আছে। আর কি বিপি নর্মাল, ব্লাড প্রেশার নর্মাল থাকে, স্কিন ইলাস্টিসিটি নর্মাল। স্কিন ইলাস্টিসিটি নর্মাল আমরা কি করে বুঝবো? যখন কোনো স্কিনকে আমরা চিমটি দিয়ে টেনে, চিমটি মানে লাগবে এরকম চিমটি নয়, চিমটি দিয়ে টেনে ছেড়ে দিই এবং সেটা যখন 2 সেকেন্ডের কমের মধ্যে ইজিলি আবার নিজের পজিশনে ফিরে যায়, মানে স্কিনের ইলাস্টিসিটির কোনো প্রবলেম হয় না, তখন সেটাকে বলা হচ্ছে যে স্কিনের টনিসিটিটা মেনটেন হচ্ছে, মানে স্কিনের নর্মাল ইলাস্টিসিটিটা মেনটেন হচ্ছে। কিন্তু যদি কোনো স্কিনকে পিঞ্চ করার পরও 2 সেকেন্ড হয়ে যাওয়ার পরও স্কিনটা আবার তার নর্মাল পজিশনে না ফিরে যায়, তখন বুঝতে হবে স্কিনের ইলাস্টিসিটিটা হচ্ছে আস্তে আস্তে লুজেনিং হচ্ছে। এরপর হচ্ছে কি টাং ময়েস্ট। টাং ময়েস্ট মানে কি, জিভ যদি দেখা হয়, জিভে দেখবো কি যে জিভ কিন্তু ময়েশ্চারাইজার আছে। নর্মালি আমাদের জিভ কিন্তু ময়েস্ট থাকে, কিন্তু মাইল্ড ডিহাইড্রেশনে কিন্তু সেই ময়েশ্চারাইজারটা থাকে, খুব একটা ড্রাইনেস কিন্তু বোঝা যায় না, কেননা ড্রাইনেসটা থাকেই না। নেক্সট হচ্ছে কি অ্যান্টেরিয়র ফ্রন্টালের নর্মাল। অ্যান্টেরিয়র ফ্রন্টানেল মানে বেবিদের ক্ষেত্রে যদি দেখা হয়, মানে বাচ্চাদের ক্ষেত্রে অ্যান্টেরিয়র ফ্রন্টানেল যদি পালসেশন করে দেখা হয় যে সেটা হচ্ছে নর্মাল আছে এবং হার্ড আছে, হ্যাঁ, সফট আছে। আরেকটা হচ্ছে যে কি আই স্মল ইন সাইজ, মানে চোখটা একটুখানি ছোট হয়ে যায়, খুব ছোট হয়ে চোখ বন্ধ হয়ে যাওয়ার মতো হয় না, জাস্ট চোখটা স্লাইড ছোট হয়ে যায়। আর কি ইউরিন ফ্লো নর্মাল। নর্মালি বাচ্চারা সারাদিনে যেরকম 10 থেকে 12 বার ইউরিন করে, সেই ইউরিনের ফ্লোটাই কিন্তু মেনটেন হয়। তার মানে দেখুন মাইল্ড মানে কি আলটিমেট কিন্তু বাচ্চা কোনো খারাপের দিকে যাচ্ছে না, জাস্ট একটু কিছু চেঞ্জ ঘটেছে, যে বাচ্চা একটু থার্স্টি ফিল করছে, একটু রেডিয়াল অ্যালার্ট থাকে এবং তার বিপি, তার আর্টারিয়াল পালস, রেডিয়াল পালস, তারপরে হচ্ছে স্কিন ইলাস্টিসিটি, ময়েশ্চারাইজার অফ দ্য টাং, এগুলো কিন্তু সব নর্মাল থাকে। কিন্তু আইটা স্লাইড একটু ছোট ছোট দেখায়, মানে একটু ঝিমুনি ঝিমুনি লাগে, কিন্তু ইউরিনারি ফ্লো এগুলো সব নর্মাল থাকে। ঠিক আছে, তো এবার আমরা যাচ্ছি সিভিয়ারে। সিভিয়ার ডিহাইড্রেশন আমরা কখন বুঝবো? যখন দেখা যাবে কোনো বেবি যে খুব লেথার্জি হয়ে পড়েছে, তার মানে তাকে রিপিটেড ফিড দেওয়ার পরও বাচ্চা দেখা যাচ্ছে লেথার্জি হয়ে যাচ্ছে, মানে তার স্কিনে কোনো ইলাস্টিসিটি নেই, বাচ্চা অ্যাক্টিভ নয়, বাচ্চা ঝিমিয়ে আছে, পড়ে আছে, এইরকম অবস্থায় আছে। নেক্সট হচ্ছে কোমাটোস। কোমাটোস মানে কি একদম যখন অসাড় হয়ে পড়ে থাকে। অসাড় হয়ে মানে কি তার কোনো কোথাও হচ্ছে যে কোথাও রেসপন্স নেই, স্টিমুলেশন দেওয়ার পরও হাত পা নাড়ছে না, চোখটা খুলছে না ঠিক মতো, পাশ ফিরছে না, তার মানে এইরকম যখন অবস্থা আছে সেই সব ক্ষেত্রে কিন্তু সিভিয়ারে কিন্তু এগুলো দেখা দিতে পারে। আর কি রেডিয়াল পালস হচ্ছে যে কি ফিবিল হয়ে যায়। ফিবল মানে কি খুব কম এবং খুব আস্তে। আমরা মাইল্ডে কি পড়েছিলাম, রেডিয়াল পালসটা হচ্ছে নর্মাল থাকে, তাই কিন্তু এখানে হচ্ছে প্রথম কথা ফিবিল মানে খুব আস্তে, শোনা যায় না, দ্বিতীয় কথা স্লো হয়ে যায়। এরপর হচ্ছে ব্লাড প্রেসার চেক করলে দেখা যাবে সিস্টোলিক প্রেসার লেস দ্যান 80 হয়ে গেছে, মানে হচ্ছে প্রেসার খুবই কমে যায়। আর তার সাথে কি হয় যে স্কিন ইলাস্টিসিটি মোর দ্যান 2 সেকেন্ড, মানে স্কিনে যদি এই সময় পিঞ্চ করে আবার ছেড়ে দেওয়া হয়, দেখা যায় 2 সেকেন্ডের পরও হচ্ছে স্কিনের আবার নর্মাল পজিশনে সে ফিরছে না। টাং প্রচন্ড মানে ড্রাই হয়ে যায়, জিভ হচ্ছে শুকিয়ে যায়। আর কি অ্যান্টেরিয়র ফ্রন্টানেল হচ্ছে ডিপ্রেসড হয়ে যায়। ঠিক আছে, কমনলি বাচ্চাদের যখন মাইল্ড
ডিহাইড্রেশন হয় তখন কিন্তু নর্মাল অ্যান্টেরিয়র ফন্টানেল কিন্তু নর্মাল থাকে, কিন্তু এক্ষেত্রে কিন্তু ডিপ্রেসড মানে ভেতর দিকে ঢুকে যায়। সানকেন আই হয়, সানকেন আই বা অলমোস্ট ক্লোজ আই। সানকেন আই মানে, সানকেন কথাটার মানে কি, যখন সূর্য যখন ডুবে যায় তখন আমরা কি বলেছি, সূর্য ডুবে যাচ্ছে মানে সানকেন সান, তাই তো সান। তো সেই কথাটাকে আমরা একটু বলতে গিয়ে আমরা বলছি চোখটা এতটাই ক্লোজ হয়ে যায় যে সেটাকে সানকেন আই বলে হচ্ছে যে বলা হয়। ইউরিনারি আউটপুট খুবই কম, মানে যেখানে নর্মালি বাচ্চারা 10 থেকে 12 বার হচ্ছে ইউরিন করে, দেখা যায় সেখানটা 1 থেকে 2 বারও বেবি হচ্ছে ইউরিন করছে না, এবং তাদের ফিডিং প্যাটার্নও কিন্তু কমে যায়, মানে ফিডিং টাইমও কিন্তু কমে যায়। ঠিক আছে, তো নেক্সট আমরা যাচ্ছি যে অ্যাকচুয়াল ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট অফ ডায়রিয়া। তো ডায়রিয়ার এই 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট। শুরুতে ডায়রিয়া হলো, ডিহাইড্রেশন স্টার্ট হলো, আলটিমেট সেটা সিভিয়ার কন্ডিশনে গিয়ে কিন্তু সেটা ডেথে পরিণত হয়ে গেল। তো অ্যাকিউট ডায়রিয়ার ক্ষেত্রে আমরা কি ম্যানেজমেন্ট করতে পারি? অ্যাকিউট ডায়রিয়ার ক্ষেত্রে আমরা তার ডিটেলস হিস্ট্রি নেব এবং তাকে ক্লিনিক্যালি এক্সামিন করব। ক্লিনিক্যালি এক্সামিন মানে কি, তার ফিজিক্যাল এক্সামিনেশন করব, যে তার মাসেল টনিসিটি দেখবো, তার আই দেখবো, এগুলো হচ্ছে অ্যান্টেরিয়র ফন্টানেল দেখবো যে সেটা বাল্ডিং ইয়ে হয়ে ডিপ্রেসড আছে না এমনি আছে, টাং দেখবো, এসব দেখবো। নেক্সট হচ্ছে কি, আইডেন্টিফাই করব। কি আইডেন্টিফাই করব? যে কোনো ইনফেকশন হয়েছে কিনা। ঠিক আছে, ইনফেকশন সেটা মাইল্ড হতে পারে, মডারেট হতে পারে, সিভিয়ার হতে পারে। যদি মাইল্ড ডিহাইড্রেশন, ইফ মাইল্ড ডিহাইড্রেশন অবজার্ভ, যদি মাইল্ড দেখা যায় তাহলে সেই বাচ্চাকে কি বলতে হবে, যদি ছোট বেবি হয় তাহলে তাকে বলতে হবে যে ব্রেস্ট ফিড যেন সে কন্টিনিউ করে, এবং তার সাথে সাথে ওআরএসও কিন্তু তাকে খাওয়াতে পারে। এছাড়াও চিলড্রেনদের ক্ষেত্রে যে ডাবের জল, মুড়ির জল, এই ধরনের যে কোনো লিকুইড, ডালের যে উপরিভাগ জলটা মানে পাতলা জলটা, এই জলগুলো তাদেরকে রিপিটেড খাই দিলে কিন্তু মাইল্ড হচ্ছে যে কি ডায়রিয়াটা হচ্ছে যে ডিহাইড্রেশনটা হচ্ছে ম্যানেজ হয়। এছাড়া কি হচ্ছে, ইফ মডারেট, যদি হচ্ছে ডিহাইড্রেশনের কন্ডিশন হচ্ছে যে মডারেট থাকে, তাহলে সেখান থেকে কি করবে, রিহাইড্রেশন অ্যান্টিডায়রিয়াল এজেন্ট। জেনারেলি বাচ্চাদের ক্ষেত্রে দেখবে রিহাইড্রেশন মানে তাকে ওআরএস তাকে কন্টিনিউ করা যায়, অ্যান্টিডায়রিয়াল এজেন্ট তাকে হচ্ছে যে কিছু ড্রাগ দেওয়া যায়, এবং তাকে অবজার্ভ রাখতে হবে যে সে বাচ্চা অ্যাক্টিভ আছে কিনা, বা বাচ্চা আরো ঝিমিয়ে যাচ্ছে কিনা, বা বাচ্চার আদার্স কোনো প্রবলেম ভমিটিং টমিটিং হচ্ছে কিনা, এগুলো হচ্ছে তাকে ফলো করতে হবে। এবং এগুলো, এবং তারপরে বাচ্চা যদি সুস্থ হয়ে যায় তাকে আবার রিপিট তাকে ব্রেস্ট ফিডিং এর জন্য ইনসিস্ট করতে হবে, যাতে সে শুধুমাত্র ব্রেস্ট ফিডিং করে। নেক্সট আসছে কি সিভিয়ার ডায়রিয়া। সিভিয়ার ডায়রিয়ার ক্ষেত্রে কিন্তু তখন আমরা আর ঘরে শুধু বাচ্চাকে ব্রেস্ট ফিডিং এর জন্য ফেলে রাখবো না, তখন কিন্তু তাকে ইমিডিয়েট হসপিটালাইজড করতে হবে। হসপিটালে যাওয়ার পরে তাকে কজ আইডেন্টিফাই করতে হবে। কজ আইডেন্টিফাই মানে কি, আমরা অলরেডি 4টা কজ করলাম যে কি কারণে অ্যাকচুয়ালি ডায়রিয়াটা হচ্ছে, তার মানে কজ আইডেন্টিটি ইনফেকশনের কারণে হচ্ছে নাকি আদার কোনো ইমিউনোসাপ্রেসিভ কোনো প্রবলেম আছে সেগুলো হচ্ছে, বা কোনো জিআই সিস্টেমে কোনো ডিসঅর্ডার আছে সে কারণে হচ্ছে, তার মানে কি আলটিমেট কজ দা আইডেন্টিফাই করতে হবে কজটা। তারপরে হচ্ছে যে কি কন্টিনিউ ওআরএস কন্টিনিউ করে যেতে হবে, আইভি ফ্লুইড রিঙ্গার ল্যাকটেট কন্টিনিউ করতে হবে, অ্যান্টি ডায়রিয়াল এজেন্ট ড্রাগ বা মেডিসিন হচ্ছে ইনজেকশন আকারে দিতে হবে, আর হচ্ছে অবজার্ভ স্টুল এক্সাম, তারপরেও তাকে আবার অবজার্ভ করতে হবে, তাতেও যদি তার কন্ডিশন না রিকভার করে তখন তাকে কি করতে হবে, তার স্টুলটাকে এক্সামিনে পাঠাতে হবে কালচার সেনসিটিভিটি টেস্ট করার জন্য, কালচারের জন্য। নেক্সট হচ্ছে তার হচ্ছে যে অ্যাকর্ডিং টু কজ তার ট্রিটমেন্ট করতে হবে। জেনারেলি কি করা হয়, সিভিয়ার বাচ্চাদের ক্ষেত্রে যে কমন অ্যান্টিবায়োটিক গুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে আপনার জেন্টামাইসিন, তারপর হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, এই ধরনের হচ্ছে যে অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়। ঠিক আছে, এরপর যদি হচ্ছে নন ইনফেকশন থাকে, এখানে কি বললাম, যদি ইনফেক্টেড হয় তাহলে হচ্ছে যে আমরা এটাকে ফ্লুইড চালালাম, রিঙ্গার ল্যাকটেট দিলাম, তারপর অ্যান্টিডায়রিয়াল এজেন্ট বা ড্রাগ হচ্ছে যে ইনজেকশন আকারে দিলাম, তারপর স্টুল এক্সামিন করলাম। কিন্তু যদি দেখা যায় সেটা হচ্ছে যে নন ইনফেকশন, মানে সেখানটায় মানে কজটা ইনফেকশনের কারণে নয়, তখন তাকে তার সাথে ওআরএস বা হচ্ছে রিহাইড্রেশন থেরাপিটা তাকে কন্টিনিউ করে যেতে হবে এবং ক্লোজ অবজারভেশনে রাখতে হবে।
আপনাদের বইতে দেখবেন আছে অ্যাকর্ডিং টু মান্থ, যে ছোট্ট বাচ্চাদের লেস দ্যান 2 মান্থ বা 2 to 5 মান্থের বাচ্চাদের কি কি ম্যানেজমেন্ট করা হবে, মাইল্ড অবস্থায় তার কি কি ম্যানেজমেন্ট করা হবে, মডারেট অবস্থায় কি কি ম্যানেজমেন্ট করা হবে, এবং হচ্ছে সিভিয়ার ডায়রিয়া হলে তার কি কি ম্যানেজমেন্ট হবে। এইটা হচ্ছে মোরলেস এখানে যে ম্যানেজমেন্টটা বলা হয়েছে, এই ম্যানেজমেন্টটাই কিন্তু হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, ওরা অ্যাকর্ডিং টু এজ সেগ্রিগেশন করে ওখানটা আপনাদের বাংলাতে খুব সুন্দর করে দেয়া আছে। তাহলে আমরা ডায়রিয়ার ক্ষেত্রে কি করলাম, ডায়রিয়া বলতে আমরা কাকে বলছি, ডায়রিয়ার টাইপ কি, অ্যাকিউট, পারসিস্টেন্ট, ক্রনিক বলতে কাকে বোঝাচ্ছে, ডায়রিয়ার কজগুলো কি, অ্যাকিউট ডায়রিয়ার কজ কি, যে প্যাথোলজিক্যাল এজেন্ট অফ দ্য অ্যাকিউট ডায়রিয়া বা সাইন সিমটম অফ অ্যাকিউট ডায়রিয়া এবং রিস্ক ফ্যাক্টর অফ দ্য অ্যাকিউট ডায়রিয়া, কোন কোন প্যাথোলজিক্যাল এজেন্ট গুলো রেসপন্সিবল। ঠিক আছে, নেক্সট এলাম পারসিস্টেন্ট ডায়রিয়া। পারসিস্টেন্ট ডায়রিয়ার আমরা কজ বললাম, স্পেশাল 4টে কজ, সেক্রেটারি কজ, অসমোটিক কজ এবং ম্যাল অবজর্পশন যখন হয় যখন ইন্টেস্টাইনে, আর হচ্ছে ইনফ্ল্যামেটরি কজ। এগুলো ইন ডিটেলস বললাম। নেক্সট হচ্ছে যে কি আমরা আসছি সাইন্স অফ ডিহাইড্রেশন। কেন সাইন্স অফ ডিহাইড্রেশন করলাম, যে যখন ডায়রিয়ার ম্যানেজমেন্ট করব তখন কিন্তু ডিহাইড্রেশন ম্যানেজমেন্টটা খুব জরুরি। কেন ডায়রিয়ার সাথে যদি ডিহাইড্রেশন থাকে এবং সেটা যদি সিভিয়ার আকারে থাকে, সেটা কিন্তু আলটিমেট খুব ফেটাল কন্ডিশন অব্দি যেতে পারে। তো সাইন অফ ডিহাইড্রেশনে আমরা তাই দুটো করলাম, যে কি মাইল্ড ডিহাইড্রেশন বলতে আমরা কি বোঝাচ্ছি এবং সিভিয়ার ডিহাইড্রেশন বলতে আমরা কি বোঝাচ্ছি। নেক্সট আসছে যে কি অ্যাকুয়েট ডায়রিয়া হলে আমরা কি ট্রিটমেন্ট করবো, হিস্ট্রি নেবো, এক্সামিনেশন করবো, তার ইনফেকশন কি কারণে ইনফেকশন হয়েছে সেটা অ্যাসেস করবো, আলটিমেট তাকে হচ্ছে রিহাইড্রেশন থেরাপি দেবো, ওআরএস কন্টিনিউ করবো, বেবিদের ক্ষেত্রে হলে তাকে বেস্ট ফিডিং কন্টিনিউ করতে বলতে হবে, এবং তারপরে কি তাকে ক্লোজ অবজারভেশনে রাখা হবে যতক্ষণ না বাচ্চা সুস্থ হয় বা হচ্ছে নর্মাল হয়। নেক্সট হচ্ছে সিভিয়ার ডিহাইড্রেশনের ডায়রিয়ার ক্ষেত্রে কি হবে, যে তাকে ইমিডিয়েট হসপিটালাইজড করতে হবে, কজ আইডেন্টিফাই করতে হবে। যদি ইমিউনো কম্প্রোমাইজড হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে তাকে সেই বুঝে তাকে ম্যানেজ করতে হবে। নেক্সট হচ্ছে যে কি ওআরএস বা রিহাইড্রেশন থেরাপি কন্টিনিউ করতে হবে, আইভি ফ্লুইড রিঙ্গাল ল্যাকটেট কন্টিনিউ করতে হবে, অ্যান্টি ডায়রিয়াল এজেন্ট কন্টিনিউ করতে হবে, এবং তারপরেও অ্যাসেস করে যদি দেখা যায় সেটা তার কন্ট্রোল হচ্ছে না, তখন স্টুল এক্সামিনেশনে পাঠাতে হবে, এবং অ্যাকর্ডিং টু কজ সেটাকে হচ্ছে যে কি ট্রিটমেন্ট করতে হবে। আর যদি নন ইনফেকশন হয়, মানে উইদাউট মানে কোনো ইনফেকশনের কারণ ছাড়াই যদি সিভিয়ার ডায়রিয়া হয়, তাহলে তার আইডেন্টিফাই করতে হবে যিনি কজটাকে, তারপরে রিহাইড্রেশন থেরাপিটাকে কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, সো নেক্সট আমরা যাচ্ছি অ্যাকিউট অ্যাবডোমিনাল পেন। এটাও কিন্তু একটা ওয়ান টাইপ অফ ইম্পর্টেন্ট জিআই ডিসঅর্ডার। অ্যাকিউট অ্যাবডোমিনাল পেন কি বলছি, ডেফিনেশন কি বলছি, সাডেন সিভিয়ার পেন অফ more than 6 hours in a previously healthy person that require timely diagnosis and immediately treatment. Actually acute abdominal pain বলতে আমরা সেটাই বোঝাচ্ছি, সাডেন যখন সিভিয়ার পেন স্টার্ট করে, সাডেন, এবং সেটা লাস্টিং করে কত, মোর দ্যান 6 আওয়ার্স, এবং সেখানটায় তার ইমিডিয়েট ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টটা খুবই নেসেসারি হয়, না হলে কিন্তু সেখানে লাইফ থ্রেটেনিং কন্ডিশন তৈরি হয়ে যেতে পারে, মানে খুবই ডিটোরিয়েট করে যেতে পারে সাডেন। তাহলে তাকে বলা হচ্ছে অ্যাকিউট অ্যাবডোমিনাল পেন। তাহলে কতগুলো জিনিস থাকলো, প্রথম কথা এটা সাডেন হয়, দ্বিতীয় কথা হচ্ছে সিভিয়ার পেন হয়, তৃতীয় কথা কি এটা মোর দ্যান 6 আওয়ার্স এর বেশি লাস্টিং করে। ঠিক আছে, কাদের হয়, যে কোনো হেলদি পার্সন, হয়তো কোনো কজ আছে অবভিয়াসলি, যে প্রিভিয়াসলি তার কোনো হিস্ট্রি নেই, যে তার আগে কোনো প্রবলেম ছিল, সেই রকম পার্সনেরও সাডেন হতে পারে, এবং সেখানটায় ইমিডিয়েট ডায়াগনোসিসের প্রয়োজন হয় এবং ইমিডিয়েট ট্রিটমেন্টের দরকার হয়, না হলে কি হতে পারে, লাইফ থ্রেটেনিং পেন হতে পারে, লাইফ থ্রেটেনিং কন্ডিশন হতে পারে। তো এইটাকে বলা হচ্ছে অ্যাকিউট অ্যাবডোমিনাল পেন, মানে যেটাকে আমরা কোনোভাবে অ্যাভয়েড করতে পারি না, যার ইমিডিয়েট ম্যানেজমেন্ট না হলে পেশেন্ট সাডেন খুব খারাপের দিকে চলে যেতে পারে। ঠিক আছে, এর মধ্যে হচ্ছে দুটো পেনের কথা বলছি, দেখুন এখানে লেখা আছে ইনফ্ল্যামেটরি পেন, যেটা হচ্ছে কন্টিনিউয়াস পেন, মানে কি সাডেন হয়েছে কিন্তু কন্টিনিউ পেন হয়ে যাচ্ছে, সেখানটায় কোনো ইনফ্ল্যামেশন যদি থেকে থাকে জিআই সিস্টেমে, তাহলে কিন্তু সেখানে কন্টিনিউয়াস পেন হওয়ার চান্স বেশি। নেক্সট কি আসছে কলিকি পেন।
কলিকি পেন মানে কি, পেনটা আসছে যাচ্ছে, আপস ডাউন, কখনো খুব বেশি হচ্ছে, কখনো ডাউন হয়ে যাচ্ছে মানে কমে যাচ্ছে। গো ব্যাক মানে যাচ্ছে ফিরে আসছে। এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স এর পেনটাকে বলা হচ্ছে কলিকি পেন। এটা কি কারণ হয়ে যায়, যে যখন হচ্ছে জিআই সিস্টেমের কোনো অর্গানের টিউবের মধ্যে কোনো অবস্ট্রাকশন থাকে, তখন হচ্ছে কলিকি পেন হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা দুটো পেনের কথা জানলাম, একটা হচ্ছে ইনফ্ল্যামেটরি পেন, একটা হচ্ছে কলিকি পেন। ইনফ্ল্যামেটরি পেনটা কি বললাম, যখন কোনো ইনফ্ল্যামেশনের কারণে পেনটা হচ্ছে এবং সেটা কন্টিনিউ হচ্ছে। ঠিক আছে, জিআই ট্র্যাক্টের কোনো একটা পার্টে ইনফ্ল্যামেশন হয়েছে, তার কারণে যখন পেন হয় এবং সেটা কন্টিনিউ হয়, তখন তাকে বলা হচ্ছে ইনফ্ল্যামেটরি পেন। নেক্সট কি আসছে, কলিকি পেন। কলিকি পেন মানে কি বললাম, আপস এন্ড ডাউন, কখনো অনেক বেশি হচ্ছে, কখনো ডাউন হচ্ছে। গো এন্ড ব্যাক, কখনো চলে যাচ্ছে আবার কখনো ফিরে আসছে। এটা কি কারণে হতে পারে কলিকি পেন, যখন অর্গানের মধ্যে কোনো টিউবে, ঠিক আছে, কোনো অবস্ট্রাকশন থেকে থাকে। অর্গান মানে কিন্তু অর্গান অফ জিআই সিস্টেম। ঠিক আছে, এখানে আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি করতে পারি, যে স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া হতে পারে, বা সালফিনজাইটিস বা পেরিটোনাইটিস। স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া কেন, মানে কি, যখন অবস্ট্রাকশনের কারণে ইন্টেস্টাইনাল যখন হার্নিয়া হয়ে থাকে, তখন তাকে বলা হচ্ছে স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। সালফিনজাইটিস মানে কি, যখন ওভারিয়ান টিউব যে আছে, ওভারি আছে না, ওভারির উপরে একটা টিউব আছে যেটার সাথে জরায়ুর একটা কানেকশন আছে, সেই ফ্যালোপিয়ান টিউবে যখন ইনফ্ল্যামেশন বা ইনফেকশন হয়ে যাচ্ছে, সেটার কারণেও ইনফ্ল্যামেটরি পেন থেকে কন্টিনিউয়াস পেন হতে পারে। নেক্সট হচ্ছে পেরিটোনাইটিস। পেরিটোনিয়াল মানে পেরিটোনিয়াল ক্যাভিটি, মানে অ্যাবডোমেনে যে পেরিটোনিয়াল ক্যাভিটি আছে, সেখানটায় কোনো কারণে ইনফ্ল্যামেশন বা ইনফেকশন হয়ে যেতে পারে, সেখান থেকে কি হতে পারে, কন্টিনিউয়াস পেন হতে পারে, যেটা অ্যাকিউট পেন, অ্যাবডোমিনাল পেন হিসেবে আমরা বলছি। তাহলে এই ধরনের ডায়াগনোসিস গুলো আমরা করতে পারি। স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া, সালফিনজাইটিস, পেরিটোনাইটিস হতে পারে। ঠিক আছে, তো নেক্সট যাচ্ছি কজেস অফ অ্যাকিউট অ্যাবডোমিনাল পেন। কি কারণে অ্যাকিউট অ্যাবডোমিনাল পেন হতে পারে? একটা হচ্ছে, এখানে বিভিন্ন টাইপের পেনের কথা বলা আছে। দেখুন, রেফার্ড পেন ডিউ টু নিউমোনিয়া বা এমআই। এমআই মানে কি, মায়োকার্ডিয়াল ইনফাকশন। তার মানে যখন হার্টে কোনো প্রবলেম হচ্ছে, মানে হচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে ডিউ টু ব্লাড ক্লট, এবং আলটিমেট কি হচ্ছে, যে হার্টের যে আর্টারিগুলোর মধ্যে অক্সিজেনের সাপ্লাইটা কমে যাচ্ছে, তখন হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, তখন বলা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফাকশন। তাহলে রেফার্ড পেন কি হয়, যখন নিউমোনিয়া বা মায়োকার্ডিয়াল ইনফেকশন থেকে পেনটা আস্তে আস্তে চেস্ট, অ্যাবডোমেন ইত্যাদির দিকে রেফার্ড মানে ছড়িয়ে পড়ে, তখন তাকে বলা হচ্ছে রেফার্ড পেন। এই ধরনের যদি রেফার্ড পেন হয়, আমরা কি বুঝবো, তার হয় নিউমোনিয়া, এমআই, এই ধরনের প্রবলেম। এমআই মানে মায়োকার্ডিয়াল ইনফেকশন, তাই তো, এই ধরনের প্রবলেম আছে। নেক্সট কি, ফাংশনাল জিআই ডিসঅর্ডার। ফাংশনাল জিআই ডিসঅর্ডার মানে কি, আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, ফাংশনাল চেস্ট পেন, ফাংশনাল ডিসপেপসিয়া। কখনো কখনো পেশেন্ট এসে দেখবেন, বলবে যে আমার চেস্ট পেন হচ্ছে, কিন্তু আলটিমেট তাকে যখন এক্সামিন করে বা ইনভেস্টিগেশন করে দেখা যায় যে সেখানে কোনো অর্গানিক কজ নেই, মানে অ্যাকচুয়াল কোনো প্যাথোলজিক্যাল কজ নেই। এটা হচ্ছে পেশেন্টের অনেক সময় পারসেপশন, মানে মনের ধারণা থেকেও হতে পারে, সেটাকে বলা হয়, সেই কথাটার মিনিং হচ্ছে ফাংশনাল। এখানে TIONAL হবে, স্পেলিংটা একটু দেখে নেবেন, এই ফাংশনাল স্পেলিংটা হবে। ঠিক আছে, তো এই ধরনের যখন প্রবলেম হয়, বা হচ্ছে পেশেন্ট বলে ফাংশনাল ডিসপেপসিয়া হচ্ছে। ফাংশনাল ডিসপেপসিয়া মানে তার হচ্ছে ডাইজেশনের প্রবলেম হচ্ছে। স্পেশালি দেখবেন বয়স্ক মানুষরা, একটু যারা এজ হয়ে গেছে আবার 50 বা 60, তারা দেখবেন প্রায় বলবে আমার ডাইজেশনের প্রবলেম হচ্ছে। কখনো কখনো কিন্তু সেটা ফাংশনালও হয়, যে ডাইজেশন হয়তো ঠিক মতো হচ্ছে, কিন্তু ওনারা সেটাকে ঠিক মতো এক্সপ্লেন করতে পারছে না। ওনারা ভাবছেন আমার বোধহয় বয়স হয়ে গেছে, আমার বোধহয় ডাইজেশনের কিছু গন্ডগোল হচ্ছে। এইগুলোকে বলা হয় ফাংশনাল, মানে যেখানে কজ হয়তো বেশি থাকে না, কিন্তু শো করাটা বেশি থাকে আর কি, সেই জন্য বলা হচ্ছে ফাংশনাল জিআই ডিসঅর্ডার। ফাংশনাল জিআই ডিসঅর্ডার, তাহলে আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, বা হচ্ছে ফাংশনাল চেস্ট পেন, ফাংশনাল ডিসপেপসিয়া ইত্যাদির কারণে হতে পারে। আর এই সবের কারণেই কিন্তু অ্যাকিউট অ্যাবডোমিনাল পেন হয়। এবার বলি আইবিএস। আইবিএস এর একটা
ছোট্ট এক্সাম্পল দিচ্ছি যেটা হচ্ছে খুব কমন। যেমন ধরুন পরীক্ষার সময় দেখবেন টিনেজ বাচ্চাদের বা আমাদেরও হয়তো হয়, তো টিনেজ বাচ্চারা দেখবেন যখন পরীক্ষা সামনে আসে ওরা এতটাই টেনশন নেয় যে আননেসেসারি তাদের মধ্যে একটা ইরিটেশন বা তৈরি হয়। তখন কি হয়, তাদের বাউল মুভমেন্ট মানে ইন্টেস্টাইনের ওই জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব হয়ে যায়। তখন সেটাকে বলা হচ্ছে ইরিটেবল। তখন তারা ঘন ঘন ইউরিন করতে যায়, পরীক্ষায় ঠিক ঢোকার এক্সাম হলে ঢোকার আগে দেখবেন ঘন ঘন জল খাচ্ছে, ঘন ঘন ইউরিনে যাচ্ছে। তো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফাংশনাল। এখানে কিন্তু অ্যাকচুয়াল অর্গানিক কজ থাকে না। পরীক্ষাটা বা এক্সামটা ক্রস করে গেলেই কিন্তু বাচ্চাটা দেখা যায় তার আর কোনো প্রবলেম নেই। তার মানে সে সাডেন একটা অ্যাংজাইটি বা স্ট্রেসের সামনে আসার কারণে তার এইটা হচ্ছে। ঠিক আছে, তো এই ধরনের প্রবলেম মানে ফাংশনাল কজটা বেশি থাকে, মানে দেখানো বা ইনঅর্গানিক কজটা এখানে বেশি করে, সেটাকে বলা হচ্ছে ফাংশনাল জিআই ডিসঅর্ডার। নেক্সট আসছে কি ডিএম, মেটাবলিক ডিসঅর্ডার। মেটাবলিক ডিসঅর্ডার মানে কি ডায়াবেটিস মেলাইটাস, ডিএম মানে ডায়াবেটিস মেলাইটাস। আর কি হতে পারে, লেড পয়জনিং। লেড মানে অনেকে দেখবেন লেড মানে কি সীসা, মানে ওই সীসা হয় না ধাতু একটা, সেটা ওই যে পেন্সিলের মুখে টুকে পেন্সিলের যে মুখটা, সেই ধরনের জিনিসগুলো দেখবেন মুখে দিয়ে দিলে সেটা পয়জনিং হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে লেড পয়জনিং। তো সেই রকম তখন কি হয়, মেটাবলিক ডিসঅর্ডার হয়। মেটাবলিক ডিসঅর্ডার হলে অ্যাকুইট অ্যাবডোমিনাল পেন হওয়ার চান্স থাকে। নেক্সট হচ্ছে কি হেমাটোলজি। হেমাটোলজি মানে কি, এখানে কতগুলো কজ বলা আছে হেমাটোলজিক ডিসঅর্ডারের মধ্যে। বলছে হেমোফিলিয়া। হেমোফিলিয়ার কথাটার মানে কি, ব্লাড ক্যান নট ক্লট অর, এখানে কি হয়, ব্লাডের যে ক্লটিং ফ্যাক্টরটা থাকে ওটা এতটাই পোর থাকে বা অ্যাবসেন্ট থাকে বা ডিসঅর্ডার থাকে যে ব্লাডের ক্লটিং ফ্যাক্টরটা কাজ করে না। তাতে কি হয় যে একটুখানি ব্লিডিং যেখানে পয়েন্ট পেলেই কি হয় সেখানে এক্সেসিভ ব্লিডিং এর চান্স থাকে, তখন হচ্ছে হেমোফিলিয়া। সেই ডিজিজটাকে বলা হচ্ছে হেমোফিলিয়া। নেক্সট হচ্ছে কি ব্লিডিং ডিসঅর্ডার, এনি টাইপের ব্লিডিং ডিসঅর্ডার, সেটা পলিসাইথেমিয়া হতে পারে, হেমোফিলিক ডিসঅর্ডার হতে পারে, হেমারেজিক ব্লিডিং হতে পারে, যে কোনো টাইপের ব্লিডিং ডিসঅর্ডারটাকে বলা হচ্ছে। আর কি পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়ার কথাটার মানে কি, যখন আমাদের শরীরে নর্মাল হিমোগ্লোবিনের একটা ফর্মেশন হয়, সেই হিমোগ্লোবিনটা যখন নর্মালের থেকে এক্সেসিভ পরিমাণে হচ্ছে যে কি এক্সেসিভ পরিমাণে হয় এবং এক্সেসিভ এবং অ্যাবনর্মাল পরিমাণে হিমোগ্লোবিন ফর্মেশন হয়, তখন সেটাকে বলা হচ্ছে পলিসাইথেমিয়া। পলি কথাটার মানে কি প্রচুর, তাই তো, অনেক। তো পলিসাইথেমিয়া মানে হচ্ছে যে যখন হিমোগ্লোবিনটা এবং ব্লাডের মধ্যে যে হিমোগ্লোবিনটা আছে তার হচ্ছে যে অ্যাবনর্মাল এবং এক্সেসিভ যখন সেটা ফর্মেশন হয়, তখন তাকে সেটা হচ্ছে ওয়ান টাইপ অফ হেমাটোলজিক ডিসঅর্ডার। তো এই যে হেমাটোলজিক ডিসঅর্ডার এটাও কিন্তু ওয়ান টাইপ অফ কজ অফ যে অ্যাকিউট অ্যাবডোমিনাল পেন। আর কি হতে পারে, ভাস্কুলার। ভাস্কুলার হচ্ছে যে কি হতে পারে, এম্বোলিজম। যে ভাস্কুলার এম্বোলিজম মানে যখন ভেসেলস এর মধ্যে কোনো ব্লাড যখন এম্বুলাস মানে হচ্ছে ক্লট হয়ে জমে ওই জায়গাটাকে অবস্ট্রাকশন করে দেয়, সেখানে সাডেন অ্যাকিউট অ্যাবডোমিনাল পেন হতে পারে। তাহলে এখানে আমরা কতগুলো জিনিস পড়লাম দেখুন, কজেস অফ অ্যাকিউট অ্যাবডোমিনাল পেনের মধ্যে। নেক্সট আসছি, আচ্ছা নেক্সট যাওয়ার আগে একটু রিপিট করে নিচ্ছি কেননা এটা একটু বোঝার ছিল। রেফার্ড পেন, তাহলে কি বললাম, রেফার্ড পেন মানে নিউমোনিয়া বা মায়োকার্ডিয়াল ইনফেকশন থেকে যখন পেনটা একটা থেকে আরেকটা জায়গায় রেফার্ড হয়ে যাচ্ছে মানে রেডিয়েট করে যাচ্ছে, সেই ধরনের সিচুয়েশন হলে কিন্তু অ্যাকিউট অ্যাবডোমিনাল পেন হতে পারে। নেক্সট কি বললাম, ফাংশনাল জিআই ডিসঅর্ডার। ফাংশনাল জিআই ডিসঅর্ডার বললাম ইরিটেবল বাউল সিনড্রোম হতে পারে। ফাংশনাল চেস্ট পেন মানে তার একটা পারসেপশনাল চেস্ট পেন হচ্ছে, যে অর্গানিক কোনো কজ নেই কিন্তু পারসেপশনাল একটা চেস্ট পেন হচ্ছে। ফাংশনাল ডিসপেপসিয়া মানে ডাইজেশন, পেশেন্ট কমপ্লেন করছে কি যে আমার সবসময় ডাইজেশনের প্রবলেম হচ্ছে। নেক্সট হচ্ছে কি মেটাবলিক ডিসঅর্ডার। মেটাবলিক ডিসঅর্ডার কি কারণে হতে পারে, ডায়াবেটিস মেলাইটাস, লেড পয়জনিং কারণে হতে পারে। নেক্সট হচ্ছে কি পেলভিক ডিসঅর্ডার। পেলভিক ডিসঅর্ডার কি কারণে হতে পারে, অ্যাকিউট পলিনেফ্রাইটিস। ঠিক আছে, অ্যাকিউট পলিনেফ্রাইটিস মানে কি বলছে, যখন হচ্ছে যে কি যে
কিডনির যে ইয়ে আছে সেখানটায় কি হয় যে ইনফ্ল্যামেশন হয়ে যায়, তখন সেটাকে বলা হচ্ছে পেলভিক ডিসঅর্ডার। তখন আলটিমেট কি হয় যে কিডনির যে নর্মাল যে ফাংশনটা সেটা হচ্ছে ডিস্টার্ব হয়, এবং সেখান থেকে কি হয় সাডেন বা অ্যাকিউট অ্যাবডোমিনাল পেন স্টার্ট করে। নেক্সট হচ্ছে কি হেমাটোলজি। হেমাটোলজিকের মধ্যে আমরা তিনটে কজ করলাম। একটা হচ্ছে হেমোফিলিয়া। হেমোফিলিয়া মানে কি পড়লাম, যখন হচ্ছে ব্লাডের ক্লটিং ফ্যাক্টরটা অ্যাবসেন্ট থাকে বা ডিসঅর্ডার থাকে, বা তখন কি হয় ব্লাড নর্মালি ক্লট, যে আমাদের যে ক্লটিং ফ্যাক্টর আছে, আমাদের কোথাও কেটে গেলে কি হয় একটু পরে সেটা জমাট বেঁধে যায়, দিয়ে সেই ব্লাডটা আমাদের কমে যায়, থেমে যায়। কিন্তু এই ক্লটিং ফ্যাক্টর ডিসঅর্ডারের কারণে কিন্তু ব্লাডটা ক্লট করে না বলি তখন এক্সেসিভ পরিমাণে ব্লিডিং হতে থাকে। এই ধরনের ডিজিজ যাদের আছে সেটা তাদের বলা হচ্ছে হেমাটোলজিক ডিসঅর্ডার। তাদের কিন্তু সাডেন অ্যাকিউট অ্যাবডোমিনাল পেন হওয়ার পসিবিলিটি আছে। নেক্সট কি বললাম, পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া মানে কি এক্সেসিভ পরিমাণে যখন হচ্ছে হিমোগ্লোবিনটা এক্সেসিভ এবং অ্যাবনর্মালি যখন অ্যামাউন্টে যখন হিমোগ্লোবিনটা ফরমেশন হচ্ছে তখন তাকে বলা হচ্ছে হেমাটোলজিক ডিসঅর্ডার। নেক্সট কি বললাম, ভাস্কুলার মানে যে ভেসেলস গুলো আছে, যে ভাস্কুলার যে পার্ট গুলো আছে সেখানে কোনো কারণে অবস্ট্রাকশন হয়ে গেলে বা এম্বোলিসিং ফরমেশন হলে তখন কি হয় সেই জায়গাটা অ্যাকুইট অ্যাবডোমিনাল পেন হওয়ার চান্সেস থাকে। ঠিক আছে, সো এবার আমরা যাচ্ছি এই পেন অ্যাসেসমেন্টের পর থেকে আমরা হচ্ছে যে দেখব যে পেন অ্যাসেসমেন্ট করে আমরা এবার ডায়াগনোসিসে যাব, যে কি ধরনের পেন থেকে আমরা এবার এতক্ষণ ধরে আমরা কি পড়ছিলাম যে কি ধরনের পেন প্রবলেম থাকলে এই অ্যাকুইট অ্যাবডোমিনাল পেনটা হতে পারে। এরপরে আমরা পড়বো কি ধরনের টাইপ অফ পেন থেকে আমরা ডায়াগনোসিস অফ ডিজিজে যাব। কি বললাম এখানে আছে, ইফ দ্য সাডেন পেন, যদি সাডেন কোনো পেন হয় তাহলে আমরা কি হতে ভাবতে পারি যে কোনো পারফোরেশন হয়েছে। পারফোরেশন মানে কি, সে জায়গাটাকে ফুটো হয়ে যাওয়া, মানে জিআই ট্র্যাক্টের কোনো পার্টে পারফোরেশন হয়েছে, বা ডিওডিনাল আলসার। ডিওডিনাল আলসার মানে কি, ডিওডিনাম যে পার্টটা আছে স্মল ইন্টেস্টাইনে সেখানে কোনো আলসার মানে ঘা বা ট্রমা, ঘা বা কোনো লিসান কোনো ক্ষত তৈরি হয়েছে। পলিসিস্টাইটিস মানে হচ্ছে ব্লাডারে যখন ইনফ্ল্যামেশন হয়। অ্যাপেন্ডিসাইটিস মানে হচ্ছে কি অ্যাপেন্ডিক্সে যখন ইনফ্ল্যামেশন হয়। প্যানক্রিয়াটাইটিস মানে অগ্নাশয় বা প্যানক্রিয়াসে যখন কোনো ইনফ্ল্যামেশন হচ্ছে। এমআই মানে মায়োকার্ডিয়াল ইনফেকশন, অলরেডি ডিসকাস করেছি মায়োকার্ডিয়াল ইনফেকশন কি। তারপর হচ্ছে গ্যাস্ট্রাইটিস। এই ধরনের প্রবলেম হতে পারে। তার মানে কি এখানে আমরা পেন স্টেটাস থেকে আমরা ডায়াগনোসিসে করছি, মানে সাডেন পেন হলে আমরা কি ভাবতে পারি, তার পারফোরেশন হয়েছে অথবা ডিওডিনাল আলসার হয়েছে বা পলিসিস্টাইটিস হয়েছে বা অ্যাপেন্ডিসাইটিস হয়েছে বা প্যানক্রিয়াটাইটিস হয়েছে বা এমআই বা হচ্ছে গ্যাস্ট্রিক। এবার এগুলোর অ্যাকর্ডিং টু সিচুয়েশন কোনটা হয়েছে, অ্যাপেন্ডিক্সের কোন সিচুয়েশনে হলে সেটাকে আমরা অ্যাপেন্ডিক্স বলছি, প্যানক্রিয়াটাইটিস কোন পজিশনে বা লোকেশনে হলে সেটাকে আমরা প্যানক্রিয়াটাইটিস বলছি, সেটা আমরা যে দেখবো। নেক্সট হচ্ছে ইফ রেডিয়েট পেন। রেডিয়েট পেন মানে একটু আগে কি বললাম, যখন পেনটা এক জায়গা থেকে আরেকটা জায়গায় রেডিয়েট করে যাচ্ছে মানে ছড়িয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে তার প্যানক্রিয়াটাইটিস হয়েছে, মানে তার অগ্নাশয়ে ইনফ্ল্যামেশন হয়েছে, সেখান থেকে সে তার যে ক্যারেক্টারিস্টিক্স অফ পেন মানে সেখানে রেডিয়েট পেন হওয়ার চান্স থাকে। আর কি ইউরিটারি ইনফেকশন মানে হচ্ছে কোনো ইউরিটারি হচ্ছে ইনফেকশন হয়েছে। নেক্সট কি গ্র্যাজুয়ালি প্রোগ্রেস পেন উইথ ভমিটিং। দেখা যায় যে পেশেন্ট এসে হিস্ট্রি দিচ্ছে যে আমার পেনটা শুরু হয়েছিল, আস্তে আস্তে পেনটা বাড়ছে এবং কখনো কখনো তার সাথে ভমিটিংও থাকছে, তাহলে হচ্ছে অ্যাকর্ডিং টু লোকেশন সেটাকে আমরা অ্যাপেন্ডিসাইটিস বা পেরিটোনাইটিস এই ধরনের ডায়াগনোসিস গুলোতে আসতে পারি। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি টিয়ারিং পেন। টিয়ারিং পেন কথাটার মানে কি, টিয়ার কথাটার মানে কি ছেঁড়া, তাই তো, টর্ন, তাই তো। এখানে টিয়ারিং বলতে হচ্ছে মানে ছিঁড়ে যাওয়ার মতো পেন, মানে প্রচন্ড অসহ্য রকম পেন, মনে হচ্ছে ওই জায়গাটা বোধহয় ছিঁড়ে যাবে, সেটাকে বলা হচ্ছে টিয়ারিং পেন। টিয়ারিং পেনে কি বলছে যে রেডিয়েট টু ব্যাক, আস্তে আস্তে সেটা কি করে যে পেছন দিকে টিয়ারিং পেন হচ্ছে এবং তার সাথে পেছন দিকে পেনটা সাবসাইড মানে রেডিয়েট করে যাচ্ছে মানে ছড়িয়ে যাচ্ছে, এবং তার সাথে হাইপোটেনশন আছে মানে ব্লাড প্রেশার কমে গেছে, তার সাথে ইনক্রিজ ব্লাড প্রেশার আছে, ইনক্রিজ পালস আছে, এবং হেডেক আছে, ডিজিনেস আছে, মাথা ঘোরা এই ধরনের প্রবলেম আছে। তাহলে বুঝতে হবে রাপচার অ্যাবডোমিনাল মানে অ্যাবডোমেনের কোনো পার্ট রাপচার্ড হয়ে গেছে,
মানে সেখানে ভেতরে কমপ্লিটলি পার্টটা রাপচার হতে পারে। যেমনি ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, একটোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু এই ধরনের পেনটাও খুব দেখা যায়, বা হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটির কোনো অর্গানে বা হচ্ছে কিছু রাপচার হয়ে গেলে সেখানটায় কিন্তু এই টিয়ারিং পেন, যেটা আস্তে আস্তে পেছন দিকে রেডিয়েট করে এবং তার সাথে হাইপোটেনশন মানে ব্লাড প্রেশার কমে যাচ্ছে এবং ইনক্রিজ পালস রেট বেড়ে যাচ্ছে, হেডেক থাকছে, ডিজিনেস থাকছে, এইসব অ্যাসোসিয়েট প্রবলেম থাকছে, তখন তো কিন্তু আমরা ভাবতে হবে যে অ্যাবডোমেনে কোনো পার্ট হচ্ছে রাপচার হয়েছে। নেক্সট কি, ইট পেন এক্সক্রুশিয়েটিং কথাটার মানেও কিন্তু সেম, যে অসহ্য ব্যথা। এখানেও কিন্তু সাথে ধরুন হাইপোটেনশন আছে, মানে প্রেশার কমে গেছে, পালস বেড়ে গেছে এবং শকের দিকে চলে যাচ্ছে পেশেন্ট, তখন ভাবতে হবে স্প্লিন, লিভার, স্প্লিন মানে প্লিহা, লিভার, যকৃৎ, এগুলো কিন্তু রাপচার হয়ে গেছে। তাহলে কিন্তু এই টিয়ারিং পেন বা এক্সক্রুশিয়েটিং টাইপের এগুলো কিন্তু দেখা যায়। বা একটোপিক প্রেগনেন্সির ক্ষেত্রেও কিন্তু সেম সাইন সিমটম, যে হাইপোটেনশন হয়ে যায়, পালস রেট বেড়ে যায় এবং তার সাথে এক্সক্রুয়েটিং পেন হয়, পেনটা আস্তে আস্তে ব্যাকের দিকে রেডিয়েট করতে থাকে, এই ধরনের প্রবলেম হয়। আস্তে আস্তে পেশেন্টের কন্ডিশন এতটাই ডিটেরিয়েট করে যে পেশেন্ট শকের দিকে চলে যায়। ঠিক আছে, তো এরপর আসছে কি, ইফ পেন এক্সকিউটেড অন ডান, আচ্ছা, ইফ অ্যাবডোমিনাল পেন, যখন হচ্ছে শুধুমাত্র পেটে ব্যথা করছে, পেশেন্ট এসে কি কমপ্লেন করছে যে আমার পেটে ব্যথা হচ্ছে, তখন ভাবতে হবে বাওয়েল ইনফেকশন। বাওয়েল ইনফেকশন মানে কি, ধরুন এই যে স্মল ইন্টেস্টাইন আছে বা লার্জ ইন্টেস্টাইন আছে, সেখানে কোনো কারণে কোনো স্ট্রিকচার হয়েছে হোক বা কোনো গ্যাংগ্রিন মানে নেক্রোসিস হয়েছে হোক, আলটিমেট সেখানটায় যে ফ্লোটা মানে নর্মাল যে ফ্লোটা সেখানে সাফিসিয়েন্ট ফ্লো হচ্ছে না, সেইটাকে সেই রকম যদি কোনো ইন্টেস্টাইনে কোনো ঘটনা হয়, তাহলে কিন্তু অ্যাবডোমিনাল পেন নিয়ে পেশেন্ট আসতে পারে। নেক্সট কি, চেস্ট পেন, ধরুন চেস্ট পেন হচ্ছে, তার সাথে পেশেন্ট খুব ডিসকমফোর্ট ফিল করছে এবং তার সাথে অ্যাবডোমিনাল পেন হচ্ছে। অ্যাবডোমিনাল মানে কি, চেস্ট থেকে সেটা অ্যাবডোমেনে চলে এসছে, মানে কি রেডিয়েট পেন হচ্ছে, রেডিয়েট পেন অন লেফট হ্যান্ড, মানে এবং বাঁ দিকে পেনটা, বাঁ হাতের দিকে সেটা হচ্ছে রেডিয়েট করে যাচ্ছে, তার সাথে পার্সপিরেশন মানে পেশেন্ট প্রচন্ড পরিমাণে ঘেমে যাচ্ছে, তাহলে বুঝতে হবে পেশেন্টের হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফেকশন হতে পারে। কি বললাম, চেস্ট পেন হচ্ছে, সাথে পেশেন্টের ডিসকমফোর্ট হচ্ছে, মানে সেটা পেশেন্ট এসে কি হিস্ট্রি দিচ্ছে যে আমার সাডেন চেস্ট পেন, মানে পেন মনে হচ্ছে চেস্টটা যেন মানে জাপতে ধরেছে, এত টাইট মনে হচ্ছে, চেস্টে পেন হচ্ছে, পেনটা আস্তে আস্তে রেডিয়েট করে যাচ্ছে অ্যাবডোমেনের দিকে এবং সেটা যাচ্ছে কোন দিকে, লেফট হ্যান্ডের দিকে, এবং তার সাথে পেশেন্ট প্রচন্ড পরিমাণে ঘেমে যাচ্ছে, পেশেন্টের পালস ব্লাড প্রেশার ফল করে যাচ্ছে, তখন কিন্তু ভাবতে হবে ইট মে বি দ্য মায়োকার্ডিয়াল ইনফেকশন। মায়োকার্ডিয়াল ইনফেকশন কি, এটা আগে ডিসকাস করা হয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে রিবাউন্ড অর ইনফ্ল্যামেটরি পেন, এবং তার সাথে যদি ফ্লুইড ইমব্যালেন্স থাকে এবং হাইপোভলিমিয়া হয়, টেম্পারেচার থাকে এবং পেটটা ফুলে যায়, পেটটা ডিস্টেন্ড হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে এবং পেশেন্ট আস্তে আস্তে শকের দিকে যাচ্ছে, তখন ভাবতে হবে ইট মে বি ডিউ টু পেরিটোনাইটিস, মানে পেরিটোনিয়াম ক্যাভিটিতে কোনো ইনফ্ল্যামেশন কারণে এটা হতে পারে। রিবাউন্ড বা ইনফ্ল্যামেটরি পেন মানে কোনো ইনফ্ল্যামেটরি পেন মানে কন্টিনিউয়াস পেন, আমরা এর আগের স্লাইডে পড়লাম, তার সাথে ফ্লুইড ইমব্যালেন্স হচ্ছে, মানে পেশেন্ট ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে যে কি, যে পেশেন্টের হাইপোভলিমিয়া হচ্ছে, আস্তে আস্তে পেশেন্টের শরীরে মানে ফ্লুইডের পরিমাণটা কমে যাচ্ছে, টেম্পারেচার আছে, তার সঙ্গে অ্যাবডোমেনটা সোয়েলিং হয়ে যাচ্ছে বা ডিস্টেন্ড হয়ে যাচ্ছে, এবং তার সাথে কি হয়, পেশেন্ট আস্তে আস্তে বিপি ফল করে যাচ্ছে, এই ধরনের প্রবলেম হচ্ছে তখন, এবং পেশেন্ট আস্তে আস্তে শকের সাইন সিমটম পেশেন্টের দেখা দিচ্ছে, তখন কিন্তু ভাবতে হবে ইট মে বি ডিউ টু পেরিটোনাইটিস। পেরিটোনাইটিস মানে কি বললাম, যে যদি হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটিতে কোনো হচ্ছে ইনফ্ল্যামেশন হয়ে থাকে। নেক্সট কি, পেন অন রাইট সাইড ইলিয়াক ফোসা, যদি রাইট সাইড ইলিয়াক ফোসাতে কোনো পেন হয়ে থাকে, মানে কি আম্বেল, এবং সেটা আস্তে আস্তে কোথায় যায়, যে আম্বেলিকাসের চারপাশে সেটা ছড়িয়ে যায় এবং তার সাথে টেম্পারেচার থাকে, তার সাথে পেশেন্ট নজিয়া ভমিটিং ফিল করছে, এবং ম্যাকবার্নিস পয়েন্ট মানে রাইট সাইডে ইলিয়াক ফোসাতে যেখানটা প্রেস করলে দেখা যায় পেশেন্ট ওখানটা
ফিল করছি যে ওই জায়গাটা ব্যথা হচ্ছে, তাহলে কিন্তু বলতে হবে এটা কি কারণ হতে পারে। ইট মে বি ডিউ টু অ্যাপেন্ডিসাইটিস। ম্যাকবার্নিস পয়েন্টে পেন মানেই কিন্তু চোখ বন্ধ করে একদম অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোস করা যায়। তাহলে পেনটা কি টাইপ হবে? প্রথম কথা, রাইট সাইড ইলিয়াক ফোসাতে পেনটা হবে এবং আস্তে আস্তে সেটা আম্বিলিকাসের সারাউন্ডিং এ ছড়িয়ে পড়বে। তার সঙ্গে পেশেন্টের টেম্পারেচার থাকবে, ভমিটিং থাকবে এবং ম্যাকবার্নিস পয়েন্টে, ঠিক আছে, সেখানটায় পেশেন্টের পেনটা হবে। তখন কিন্তু তাকে আমরা বলতে পারি অ্যাপেন্ডিসাইটিস। ঠিক আছে, নেক্সট আসছে কি ফিজিক্যাল এক্সামিনেশন। তো এই ধরনের প্রবলেম বা পেন নিয়ে যখন পেশেন্ট আসছে, তাহলে তার আমরা কি কি ফিজিক্যাল এক্সামিনেশন করব। কি কি ফিজিক্যাল এক্সামিনেশন করব? হিস্ট্রি টেকিং করব। হিস্ট্রি টেকিং কি করব? পাস্ট তার কোনো সার্জিক্যাল হিস্ট্রি ছিল কিনা, কি টাইপের পেন হচ্ছে, সেটা কন্টিনিউয়াস পেন নাকি রেডিয়েটিং পেন না ইনফ্ল্যামেটরি পেন, কি টাইপ অফ পেন সেটাকে অ্যাসেস করব। তারপরে কি দেখবো যে তার পেনের রেডিয়েশনটা কি, পেনটা কোন দিকে যাচ্ছে, পেনের ইন্টেন্সিটি কিরকম, মানে পেনটা গ্র্যাজুয়ালি কমছে নাকি আপস অ্যান্ড ডাউন হচ্ছে, না পেনটা গ্র্যাজুয়ালি বাড়ছে, পেনের ইন্টেন্সিটিটা আমরা দেখবো। তারপর হচ্ছে মেন জিনিস যেটা হচ্ছে সাইট অফ পেন, কোন সাইটে হচ্ছে, কেন সাইটটা দেখেই অ্যাকচুয়ালি কিন্তু আমরা ডিজিজটা ডায়াগনোসিস করি। নেক্সট কি ইন্সপেকশন। ইন্সপেকশন মানে আমরা এর আগের দিন কি করেছিলাম, যে চোখে মানে ভিজুয়াল এক্সামিন করব, তাই তো, চোখে দেখবো এবং তার সাথে হিস্ট্রি টেকিং নেবো। তো ইন্সপেকশনে কি দেখবো, যে পেশেন্টের কোনো স্কার আছে নাকি। অ্যাবডোমেনে যদি স্কার থাকে তাহলে আমরা জানতে পারবো তার ওখানটায় কোনো সার্জারি হয়েছিল। কোনো সোয়েলিং বা ডিস্টেন্ট পার্ট আছে কিনা, অ্যাবডোমেনের কোনো পার্টিকুলার পার্ট সোয়েলিং হয়ে আছে কিনা, তাহলে বুঝতে হবে কোনো টিউমার আছে কিনা, বা অন্য কোনো কারণে ডিস্টেন্ডেড হয়ে আছে কিনা, মানে ফুলে গেছে কিনা পেটটা, সেটা আমরা দেখবো। রিজিডিটি মানে কোনো পার্টিকুলার পার্ট হচ্ছে শক্ত হয়ে আছে কিনা। যদি অ্যাবডোমেনটাকে আমরা এমনি চোখে দেখি, যখন আমরা এমনি শুয়ে থাকি অ্যাবডোমেনটা ফ্ল্যাবি হয়ে থাকে এবং সেটা একটা সফট থাকে, কিন্তু রিজিডিটি মানে কি, ওই জায়গাটা দেখবেন যে একটু হার্ড হয়ে আছে জায়গাটা এবং উঠে আছে, ঠিক আছে। তো সেইটাকে বলা হচ্ছে, সেটাকে কি হতে পারে, টিউমার ইত্যাদির কারণেও হতে পারে। পেরিস্টলসিসটা নর্মাল পেরিস্টলসিসটা ইন্সপেক্ট করব। আর কি দেখবো, প্যালপেশন কি বলেছিলাম, যখন আমরা হাতের মানে পামের যখন প্যাডিং পার্ট গুলো দিয়ে, মানে দুটো হাতে যখন প্যাডিং পার্ট গুলো দিয়ে পামের আর কি, মানে তালু, যখন কোনো জিনিসকে আমরা একটু সুপারফিশিয়ালি বা ডিপলি যখন আমরা প্যালপেট করি, মানে জায়গাটাকে আমরা অ্যাসেস করি, তাহলে প্যালপেশন করে কি দেখবো, যদি আমরা কিছু পাই সেখানকার ইন্টেন্সিটি কিরকম। টিকলিং সাউন্ড ডিনোট দ্য অবস্ট্রাকশন, সেখানে যদি কোনো টিকলিং সাউন্ড আসে তাহলে ভাবতে হবে ওই পার্টটাতে, জিআই সিস্টেমের ওই পার্টে তাহলে হচ্ছে কোনো অবস্ট্রাকশন রয়েছে, তাই জন্য ওখানটায় টিকলিং সাউন্ড শোনা যাচ্ছে। আর যদি নো সাউন্ড থাকে তাহলে আমরা কি ভাববো, সেখানে কোনো ইসচেমিয়া হয়ে গেছে। ইসচেমিয়া কথাটার মানে কি, যখন কোনো একটা পার্ট হচ্ছে যে ন্যারো হয়ে যায় এবং সেখানটায় তার যে নর্মাল যে সার্কুলেশনটা স্টপ হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে যে ইসচেমিয়া। তাহলে প্যালপেট করে আমরা দুটো প্যালপেট করে হচ্ছে আমরা হচ্ছে এক্সামিন করব, আর অসকালটেট করে আমরা হচ্ছে সাউন্ডটা শুনবো, টিকলিং সাউন্ড এবং নো সাউন্ড। যদি টিকলিং সাউন্ড পাই তাহলে বুঝতে হবে অবস্ট্রাকশন রয়েছে জিআই সিস্টেমে, কোনো ইন্টেস্টাইনে হতে পারে বা হচ্ছে কোনো ইয়েতে। আর যদি নো সাউন্ড থাকে তাহলে বুঝতে হবে সেখানটায় কোনো ইসচেমিয়া হয়ে গেছে, যেখানে সার্কুলেশনটা ঠিক মতো নর্মালি যাচ্ছে না, যার জন্য সেখানে কোনো সাউন্ড পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, এরপর কি আসছে পেলভিক এবং রেকটাল এক্সামিনেশন, মানে পেলভিক এবং রেকটামে একটা হচ্ছে আমরা বাইম্যানুয়াল এক্সামিন করবো, দিয়ে কি দেখবো যে সেখানটা কোনো রাপচার হয়ে গেছে কিনা, কোনো টেন্ডারনেস আছে কিনা, কোনো ব্লাড স্টেন মানে কোথাও টিয়ার হয়ে গেছে কিনা, কোনো ট্রমা হয়ে গেছে কিনা, কোনো হিমাটোমা ফর্মেশন হয়েছে কিনা, এগুলো আমরা রেকটাল এক্সামিনেশন করে করবো। নেক্সট কি দেখবো, টেম্পারেচার। ঠিক আছে, নেক্সট টেম্পারেচার কেন দেখবো, নর্মালি যখন কোনো ইনফেকশন হয় তখন হচ্ছে টেম্পারেচারটা বেড়ে যায়, মানে ডব্লিউবিসি কাউন্টটা প্রচুর পরিমাণে হচ্ছে যে কমে যায়, তখন বেড়ে যায়, তো যে টেম্পারেচারও সাথে সাথে লিউকোসাইট গুলো বেড়ে যায়, তখন হচ্ছে টেম্পারেচারও বেড়ে যায়। ইউরিন অ্যানালাইসিস করবো, ইউরিনের মধ্যে কি দেখবো, ব্লাডের পুরো কমপ্লিট টেস্ট করবো, গ্লুকোজ টেস্ট করবো, কিটোন বডি কিটো আছে কিনা সেটা চেক করবো, প্রোটিন আছে কিনা সেটা চেক করবো, ডব্লিউবিসি কার্ড মানে হচ্ছে হোয়াইট ব্লাড সেল, আমরা পাই
সেটা দেখবো এবং সেগুলো যদি আমরা পাই তাহলে হচ্ছে পলিনেফ্রাইটিস হওয়ার সেটা হচ্ছে অ্যাকিউট পলিনেফ্রাইটিস হওয়ার। নেক্সট হচ্ছে সিগমোইডোস্কোপি। সিগময়েড হচ্ছে সিগময়েড সিগময়েড লার্জ ইন্টেস্টাইনের সিগময়েড লার্জ ইন্টেস্টাইনের যে পার্টে সিগময়েড লার্জ ইন্টেস্টাইনের যে পার্টে সিগময়েড আছে হচ্ছে সিগময়েড কোলন আছে সেখানে হচ্ছে যে সেখানে কোনো ইনফ্লামেশন আছে কিনা যে সেখানে কোনো ইনফ্লামেশন আছে কিনা সেখানে কোনো ইসচেমিক কিনা বা সেখানে কোনো ইসচেমিক জায়গাটা ন্যারো হয়ে গেছে কিন হয়ে গেছে জায়গাটা ন্যারো হয়ে গেছে কিন হয়ে গেছে যেখানে ইনফেকশন মানে আপনারা জানেন ইনফ্লামেশন মানে আপনারা জানেন ইনফ্লামেশন মানে এই ফিজিক্যাল এক্সামিনেশন গুলো আমরা ফিজিক্যাল এক্সামিনেশন গুলো আমরা কাজ হচ্ছে হিস্ট্রি করব প্রথম কাজ হচ্ছে হিস্ট্রি নেব যদি পেন হয়ে থাকে পেনের টাইপ কি যদি পেন হয়ে থাকে পেনের টাইপ কি হিস্ট্রি সার্জিক্যাল হিস্ট্রি ছিল কিনা হিস্ট্রি সার্জিক্যাল ইন্সপেকশন করে দেখব অ্যাবডোমেনের উপর ইন্সপেকশন করে দেখব অ্যাবডোমেনের উপর রিজিডিটি আছে কিনা স্কার আছে কিনা এইসব স্কার আছে কিনা নেক্সট কি দেখব যে রেকটাল নেক্সট কি দেখব যে রেকটাল প্যালপেশন করব যে সেখানে কোনো হাড় বা কোনো সেখানে কোনো হাড় বা কোনো টেন্ডারনেস আছে কিনা বা কোনো টেন্ডারনেস আছে করে কি দেখব যে টিকলিং সাউন্ড করে কি দেখব যে টিকলিং সাউন্ড শুনবো যদি কোনো টিকলিং সাউন্ড পাই তাহলে ভাবতে হবে যে টিকলিং সাউন্ড পাই তাহলে ভাবতে হবে যে জিআই কোনো অবস্ট্রাকশন হয়ে আছে যদি নো সাউন্ড পাই ভাবতে হবে সেই জায়গাটা ইসচেমিক ভাবতে হবে সেই জায়গাটা ইসচেমিক বা ন্যারো হয়ে গেছে। নেক্সট কি রেকটাল এক্সামিনেশন করব আমরা কি করব বাইম্যানুয়াল আমরা কি করব বাইম্যানুয়াল ব্লাড স্টেন বেরোচ্ছে কিনা ব্লাড স্টেন মানে কি ব্লাড আছে ব্লাড স্টেন মানে কি ব্লাড আছে কিনা সেখানে যদি ব্লাড বেরোয় আমরা দেখি না সেখানে কোনো ইনসাল আছে কিনা সেখানে কোনো ইনসাল আছে কিনা কোনো টেন্ডারনেস আছে কিনা সেখানে কোনো হেমাটোমা আছে কিনা সেখানে হেমাটোমা আছে কিনা সেখানে রাপচার হয়ে গেছে কিনা ব্লিডিংটা বেরোচ্ছে যেখান থেকে ব্লিডিংটা বেরোচ্ছে নেক্সট হচ্ছে সেখানটায় কি হয় সেখানটায় কি হয় কোনো ইনফ্লামেশন হয়েছে সিগময়েডোস্কোপি করে এগুলো দেখা হয় সিগময়েডোস্কোপি করে এগুলো দেখা হয় সেখানে কোনো ইনফেকশন হয়েছে কিনা সেখানে কোনো ইসচেমিক হয়েছে কিনা সেখানে কোনো সিগময়েডোস্কোপি করে দেখা হয় সিগময়েডোস্কোপি করে দেখা হয় ঠিক আছে। নেক্সট আমরা যাচ্ছি ইনভেস্টিগেশন ইন দা কমন ইনভেস্টিগেশন আছে তার মধ্যে কি কি করা আছে যে ব্লাড তার মধ্যে কি কি করা আছে যে ব্লাড হচ্ছে ব্লাডের মধ্যে ডব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড ডব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড সেল সিবিসি মানে সেরাম অ্যানালাইসিস প্রেগন্যান্সি হলে প্রেগন্যান্সি হলে সেটা টেস্ট করতে হবে প্রেগন্যান্সি হলে টেস্ট করতে হবে সিটি করতে হবে ল্যাপারোস্কোপি মানে হচ্ছে ল্যাপারোস্কোপি মানে হচ্ছে ল্যাপারোস্কোপির মাধ্যমে যে অ্যাবডোমেনের মাধ্যমে দেখা হয় কোনো টিউমার আছে কিনা কোনো পার্ট টিউমার আছে কিনা কোনো পার্ট হয়ে গেছে কিনা এটা হচ্ছে ল্যাপারোস্কোপি হয়ে গেছে কিনা অ্যাবডোমেনে ল্যাপারোস্কোপি করে অ্যাবডোমেনে পাইলোগ্রাফিটা দেখা হয় পাইলোগ্রাফি। এরপর আসছে ক্রনিক অ্যাবডোমিনাল পেন এরপর আসছে ক্রনিক অ্যাবডোমিনাল পেনে তাহলে আমরা কি পড়লাম একটু জাস্ট রিপিট করে কি পড়লাম আমাদের মনে থাকবে জাস্ট রিপিট হবে। কমন ইনভেস্টিগেশন এটা হচ্ছে কমন ইনভেস্টিগেশন অফ দা জিআই যে কমন ইনভেস্টিগেশন করা হয় ব্লাডের ইনভেস্টিগেশন করা হয় এগুলো ব্লাডের ইনভেস্টিগেশন করা হয় এগুলো নেক্সট হচ্ছে যে কি আপনার আছে এক্সরে করা হয় ইউএসজি করা হয় এক্সরে করা হয় ইউএসজি করা হয় সিটি করা হয় ল্যাপারোস্কোপি করা হয় পাইলোগ্রাফি। এরপরে আসছি যেটা আমরা সেকেন্ড এরপরে আসছিলাম যেটা আমরা সেকেন্ড বলেছিলাম ক্রনিক অ্যাবডোমিনাল পেন বলতে কি বোঝাচ্ছে ক্রনিক অ্যাবডোমিনাল পেন বলতে কি বোঝাচ্ছে when the pain is lasting when the pain is lasting ওখানে আমরা অ্যাকিউট পেনের কথা কি পড়েছিলাম ওখানে আমরা অ্যাকিউট পেনের কথা কি পড়েছিলাম সেটা মোর দ্যান 6 আওয়ার্স সেটা হচ্ছে যে মোর দ্যান 6 আওয়ার্স সেটা হচ্ছে যে কিন্তু এখানে কিন্তু সাডেন নাও এখানে কিন্তু এটা সাডেন নাও হয় এবং সেটা লাস্টিং করে হয় 3 to 6 করে
and all time present মানে continuous pain হয় present acute abdominal pain আমরা কি পড়েছিলাম যে সেটা সাডেন হয় এবং সেটা 6 ঘন্টা সাডেন হয় এবং 6 ঘন্টা থাকার পরে স্টপ হলে 5-6 ঘন্টা থাকার পরে সেটা স্টপ হলে এখানে কিন্তু পেনটা এখানে কিন্তু পেনটা এবং রেকারিং হয় মানে রিপিটেড রেকারিং হয় মানে রিপিটেড মানে পেন হলো একটা ম্যানেজমেন্ট করা হলো তারপর পেনটা ম্যানেজমেন্ট করা হলো তারপর পেনটা ইন্টারভ্যালে হোক রেগুলার বা ইন্টারভ্যালে হোক রেগুলার বা ইন্টারভ্যালে হোক পুনরায় আবার রিকার মানে আবার পুনরায় হতে যেতে শুরু হলো মানে আস্তে ইট মে অকার কমন ইন জিআই সিস্টেম ইট মে অকার কমন ইন জিআই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমে বা জেনাইটো ইউরিনারি সিস্টেমে বা জেনাইটো ইউরিনারি সিস্টেমে বা গাইনোকোলজিক্যাল সিস্টেমে কোনো ডিসঅর্ডার থাকে যদি একটু কম্পেয়ার করতে যাই তাহলে কি দেখবো যে অ্যাকিউট অ্যাবডোমিনাল পেনটা সাডেন হয় এবং হচ্ছে 6 ঘন্টা লাস্টিং করে 5-6 ঘন্টা লাস্টিং করে কিন্তু ক্রনিক অ্যাবডোমিনাল পেনের ক্ষেত্রে কি হয় এটা লং টাইম ধরে হয় এবং সেটা লাস্টিং করে কখনো 3 to 6 মান্থ অ্যান্ড অল টাইম প্রেজেন্ট মানে সব সময় কন্টিনিউয়াসলি পেনটা হতে থাকে অ্যান্ড কামস অ্যান্ড গো কখনো একটু হয়তো রিলিফ হলেও আবার সেটা রেকারেন্ট হয় তার মানে মেন 3টে জিনিস হচ্ছে এটা হচ্ছে লং টাইম ধরে হয় লাস্টিং হয় 3 to 6 মান্থ অর মোর দ্যান আর কি যেটা হচ্ছে কন্টিনিউয়াস হতে পারে আর হচ্ছে যে কি এটা রেকারেন্ট হয় মানে হচ্ছে রিপিটেডলি হতে পারে তো ইট মে অকার কমন অন জিআই সিস্টেম কমনলি দেখা যায় গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমে বা জেনিটো ইউরিনারি সিস্টেমে বা গাইনোকোলজিক্যাল কোনো সিস্টেমে কোনো যদি ডিসঅর্ডার বা প্রবলেম থাকে তাহলে কিন্তু ক্রনিক অ্যাবডোমিনাল পেনটা হতে পারে এরপর আমরা চলে আসবো যে কি টাইপস অফ পেন বলতে ক্রনিক অ্যাবডোমিনাল পেন এখানে কি বলছে অর্গানিক পেনের মধ্যে কি বলছে যদি জিআই ট্র্যাক্টের মধ্যে কোনো অ্যানাটমিক্যাল ফিজিওলজিক্যাল বা মেটাবলিক কোনো ডিসঅর্ডার থাকে অ্যানাটমিক্যাল মানে কি তার গঠনগত যদি কোনো প্রবলেম থাকে স্ট্রাকচারে ছোট আছে বা সরু আছে বা পাতলা আছে বা হচ্ছে ন্যারো হয়ে আছে এরকম কোনো অ্যানাটমিক্যাল স্ট্রাকচার কোনো প্রবলেম থাকলে কিন্তু সেটা হচ্ছে অর্গানিক কজের মধ্যে পড়ছে সেখান থেকে কিন্তু ক্রনিক অ্যাবডোমিনাল পেন হওয়ার চান্স আছে নেক্সট আসছে কি ফিজিওলজিক্যাল আগের দিন আমরা পড়লাম যে আমাদের শরীরে যে কোনো জিনিস যখন একটা কোনো সিস্টেমে একটা জন্য কোনো কিছু ডেভেলপ করে মানে তার ফিজিওলজিক্যাল যে চেঞ্জটা হয় নর্মাল যে ফাংশন হয় সেই নর্মাল ফাংশনের মধ্যে কোনো প্রবলেম থাকলে ধরুন হচ্ছে অ্যাবজর্পশনে কোনো প্রবলেম আছে তার মানে ম্যাল অবজর্পশন হচ্ছে তার মানে ওখানে ফিজিওলজিক্যালি কি হচ্ছে ডাইজেস্টিভ যে ট্র্যাকটা আছে ডাইজেস্টিভ ট্র্যাকটা কি হচ্ছে যে ডাইজেশনটা ভালো করে হচ্ছে না ন্যাচারালি কি হচ্ছে ওর নর্মাল ফাংশনটা না হওয়ার জন্য ওই সিস্টেমে একটা ডিসঅর্ডার তৈরি হচ্ছে তাই তো সেই রকম ফিজিওলজিক্যাল কোনো ম্যালঅবজর্পশন হোক এই ধরনের কোনো প্রবলেম থাকলে সেটাও কিন্তু অর্গানিক কজের মধ্যে পড়ছে সেখান থেকে তার একটা সাইন হিসাবে ক্রনিক অ্যাবডোমিনাল পেন হতে পারে নেই হচ্ছে মেটাবলিক মেটাবলিক ডিসঅর্ডার মানে কি যে কোনো মেটাবলিক সেটা ডায়াবেটিস মেলাইটাস হোক বা কিছু হচ্ছে যে জন্মগত ভাবে কোনো প্রবলেম হোক এরকম কিছু প্রবলেম যেটা হচ্ছে বারবার রিপিটেড ট্রিটমেন্টেও কারেকশন হচ্ছে না এরকম কোনো বা গ্লুকোজের কোনো হচ্ছে যে বেশি হয়তো অত্যধিক পরিমাণে হচ্ছে যে বেরোচ্ছে তো সেই সব ক্ষেত্রে কি হয় যে অর্গানিক কজের মধ্যে পড়ছে এবং সেখান থেকে ক্রনিক অ্যাবডোমিনাল পেন হতে পারে তার মানে এক কথা অর্গানিক কজ মানে কি সেখানে পার্টিকুলার একটা কজ থাকবে ইনঅর্গানিক মানে যেটা আমরা একটু আগে পড়লাম ফাংশনাল তাই তো অর্গানিক মানে এখানে পার্টিকুলার কজ সেটা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার হোক ফিজিওলজিক্যাল প্রবলেম হোক বা হচ্ছে মেটাবলিক ডিসঅর্ডার বা অ্যাবনর্মাল মেটাবলিক প্রবলেম হোক যে কোনো কজ সেখানে একটা পার্টিকুলার থাকলে সেটা হচ্ছে অর্গানিক কজের মধ্যে পড়ছে সেখান থেকে হচ্ছে যে কি ক্রনিক অ্যাবডোমিনাল পেন হতে পারে নেক্সট হচ্ছে ফাংশনাল কজ ফাংশনাল মানে কি অর্গানিকের ঠিক উল্টোটা যেখানটায় অ্যাকচুয়াল কজটা কিন্তু অ্যানালাইসিস করা যায় না এটা কোন কোন ক্ষেত্রে হতে পারে পেপটিক আলসার তারপর হচ্ছে কি ইনফেক্টিভ গ্যাস্ট্রিক আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোম এইসব ক্ষেত্রেও কিন্তু ফাংশনাল কজ অনেক সময় হয় যেখানটা পার্টিকুলার কজটাকে কিন্তু অ্যানালাইসিস করা যায় না যে নেক্সট আসছে কি আচ্ছা এইটাই
এবার আসছে যে কি এর আলটিমেট ক্রনিক অ্যাবডোমিনাল পেনের, যেটা এখানে আমি ট্রিটমেন্টটা লিখিনি, আপনাদের বইতেও নেই, কিন্তু যেটা হচ্ছে যেখানে লং টাইম যদি হয় অ্যাকর্ডিং টু কন্ডিশন, মানে যে প্রবলেমটা হয়েছে, অ্যানাটমিক্যাল যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অ্যানাটমিক্যালি সেটাকে হচ্ছে সার্জিক্যাল ইয়ে দিয়ে কারেকশন করা হয়। ফিজিওলজিক্যালি যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে ফিজিওলজিক্যালি কারেকশন সেটা করে সেটাকে হচ্ছে নর্মাল করার চেষ্টা করা হয়। এটাই হচ্ছে যে মেন হচ্ছে যে কি সার্জিক্যাল ট্রিটমেন্টটাই হচ্ছে মেন। এরপরে আসছি আমরা জন্ডিস, তাই তো? জন্ডিসে কি পড়বো? জন্ডিস কথাটার মানে জন্ডিস কথাটা আপনারা সবাই শুনেছেন, তাই তো? এটাও কিন্তু আরেকটা কমন প্রবলেম, যেটা হচ্ছে জিআই সিস্টেমে। কি বলেছে? জন্ডিস ইজ এ কন্ডিশন ইন হুইচ দ্য স্কিন হোয়াইট পার্ট অফ দ্য আই, হোয়াইট পার্ট অফ দ্য আই বলতে স্ক্লেরাকে বোঝাচ্ছে, অ্যান্ড মিউকাস মেমব্রেন হচ্ছে যে মাউথের বা মুখের যে মিউকাস মেমব্রেনটা, সেটা কি হচ্ছে টার্ন ইয়েলো কালার বিকজ অফ হাই লেভেল অফ বিলিরুবিন। বিলিরুবিনের পরিমাণটা যখন প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে তখন কি হয়, এই জন্ডিসটা হয়ে থাকে। এর আলটিমেট সাইন সিমটম কি দেখা যায়, যে পেশেন্টের সমস্ত স্কিন বা হচ্ছে যে চোখের যে হোয়াইট পার্টটা আছে, স্ক্লেরা বলুন বা হচ্ছে মিউকাস মেমব্রেন, এগুলো হচ্ছে সব হচ্ছে ইয়েলো হয়ে যায়। এবং তার সাথে আরো একটা জিনিস থাকে, যে যদি বিলিরুবিন বেশি থাকে ইচিং সেন্সেশন প্রচুর থাকে। মেন কমন সিমটম যেটা আমরা চোখে দেখলেই বলি, যে যখন কোনো পেশেন্টের গা হাত হলুদ হয়ে যায় আমরা তাকে এমনি দেখে বলতে পারি, ক্লিনিক্যালি একটা অ্যাসেস করেই বলতে পারি যে ওর জন্ডিস হয়েছে। সেটা আমরা কি দেখি? প্রথম জিনিসটাই কিন্তু আমরা স্কিন দেখি, তারপরে চোখ, তারপরে মুখ, এগুলো আমরা দেখি। তো সেই জন্য বলছি, অ্যাকর্ডিং টু ডেফিনেশন, ইট ইজ আ কন্ডিশন ইন হুইচ দ্য স্কিন হোয়াইট পার্ট অফ দ্য আইস, যেটাকে স্ক্লেরা বলা হচ্ছে, আর মিউকাস মেমব্রেন টার্ন ইয়েলো, মানে হচ্ছে ইয়েলো হয়ে যায় বিকজ অফ হাই লেভেল অফ দ্য বিলিরুবিন। এবার হচ্ছে কজেস, কি কি কারণে জন্ডিস হতে পারে? কিছু ভাইরাসের কজে হতে পারে, যেমন হচ্ছে কি হেপাটাইটিস এ, এইসব ক্ষেত্রে হচ্ছে ভাইরাসের কারণে জন্ডিস হয়। হেপাটাইটিস এ, ক্রনিক হেপাটাইটিস বি অ্যান্ড সি, এপস্টেইন বার ভাইরাসেস ইনফেকশন, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ভাইরাল ইনফেকশন যেখান থেকে হচ্ছে জন্ডিস হওয়ার চান্স থাকে। নেক্সট হচ্ছে কি অ্যালকোহল কনজাম্পশন। করা হয় তখন কিন্তু সেটা একটা ডিজিজের একটা ইয়ে হিসেবে কারণ হয়ে দাঁড়ায়। এখানে অ্যালকোহল কনজাম্পশনটা কিন্তু ওটাই, যে অ্যালকোহল কনজাম্পশন মানে এখানে লং টাইম এবং এক্সেসিভ অ্যামাউন্টের যখন হচ্ছে কনজাম্পশন করা হচ্ছে তখন সেখান থেকে জন্ডিস হতে পারে। নেক্সট হচ্ছে অটো ইমিউন ডিসঅর্ডার। অটো ইমিউন ডিসঅর্ডার কোন কোন ক্ষেত্রে হয়? যেমন ধরুন নিউম্যাটিক আর্থ্রাইটিস, এইসব ক্ষেত্রে কি হয়, যে অটো ইমিউন যে সিস্টেমটা আছে আমাদের বডির, যে নর্মাল যে ইমিউন সিস্টেমটা আছে, সেখানে একটা ডিস্টারবেন্স তৈরি হয়। তো এই ধরনের ডিসঅর্ডার যাদের আছে তাদের কি হয়, যে জন্ডিস হওয়ার চান্স থাকে। নেক্সট হচ্ছে কি জেনেটিক মেটাবলিক ডিফেক্ট। জেনেটিক মেটাবলিক ডিফেক্ট বলতে কি বোঝাচ্ছে? ফর এক্সাম্পল ইনহেরিটেড এনজাইম ডেফিসিয়েন্সি। ধরুন কারো নর্মাল যে আমাদের যে এনজাইম সিক্রেশন বা স্যালাইভা থেকে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভা সিক্রেশন বা এনজাইম সিক্রেশন হয়, যেটা ডাইজেস্টিভ সিস্টেমে হেল্প করে, সেটা কি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ইনহেরিটেডলি সেটা ডিস্টারবেন্স থাকে। তাতে কি হয়, এই যে এনজাইমটা ঠিক মতো সিক্রেশন হয় না বলে আলটিমেট এনজাইমে ডেফিসিয়েন্সি হয়। আর এনজাইমে ডেফিসিয়েন্সি হয়, এনজাইম কি করে, যে তারা কি করে ডাইজেশনে কোফ্যাক্টর হিসাবে কাজ করে। সুতরাং ডাইজেশন সিস্টেমে যদি এনজাইমটাই কাজে লাগে, সেটাই যদি না থাকে বা সেটাই যদি কম থাকে, তাহলে সেখান থেকে কিন্তু যে ফিজিওলজিক্যাল চেঞ্জেস হয়ে জন্ডিস হওয়ার পসিবিলিটি থাকে। নেক্সট হচ্ছে কি হেমোলাইটিক অ্যানিমিয়া। হেমোলাইটিক অ্যানিমিয়া মানে যেসব অ্যানিমিয়াতে কি হয়, যে প্রচন্ড পরিমাণে হচ্ছে যে আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড সেল গুলো এক্সেসিভ অ্যামাউন্টে কমতে থাকে এবং সাইড বাই সাইড হিমোগ্লোবিনের পরিমাণ কমতে থাকে, তখন পেশেন্টের শরীরে হচ্ছে ব্লাডের লস দেখা যায়। কেননা আরবিসি মানে রেড ব্লাড সেলের নর্মাল লাইফ স্প্যান হচ্ছে 120 দিন। সেখানে তারা যদি 80 দিন, 90 দিন, 40 দিন, 60 দিন করে বাঁচে, তাহলে তার যে কাজটা ফাংশনে নর্মাল ব্লাডের মধ্যে, সেই কাজটা ঠিক মতো মেনটেন হয় না। তখন কি হয়, যে ব্লাডটা ঠিক মতো ফরমেশন না হওয়ার কারণে শরীরে ব্লাডের কাজ
পরিমাণটা কমে যায়, যেই ব্লাডের ঘাটতি ঘটে তখন কিন্তু অ্যানিমিয়া হয়। এই হিমোলাইটিক কারণে যখন অ্যানিমিয়াটা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া। তো এই হিমোলাইটিক কজ হচ্ছে আর একটা কজ ফর দ্য রেসপন্সিবল ফর দ্য জন্ডিস। নেক্সট আসছে সাম মেডিসিন। কি কি মেডিসিন? যেমন হচ্ছে অ্যাসিটোমিনাফেন। অ্যাসিটোমিনাফেন ড্রাগ বলতে কি বোঝাচ্ছে? যেমন ধরো প্যারাসিটামল। অ্যাসিটোমিনাফেন টক্সিসিটি, ধরুন প্রচুর পরিমাণে অ্যাসিটোমিনাফেন ধরুন কেউ লং টাইম ইউজ করছে, ঠিক আছে, দিয়ে তখন কি হয় যে তার কিন্তু জন্ডিস হওয়ার চান্স থাকছে। বা পেনিসিলিন গ্রুপ অফ ড্রাগ বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল। ওরাল কন্ট্রাসেপটিভ পিল কোথায় ইউজ করা হয়? তো কমনলি এটা ফিমেলরা তো ইউজ করে, যেটা হচ্ছে কন্ট্রাসেপটিভ পারপাসে, মানে প্রেগনেন্সিটাকে অ্যাভয়েড করার জন্য। সেটা যদি লং টাইম ধরে খেতে যায় তখন কিন্তু সেটা কিন্তু জন্ডিসের কারণ হয়ে দাঁড়ায় কখনো কখনো। তারপর হচ্ছে কি ক্লোরপামাজাইন, ইস্ট্রোজেনিক ড্রাগ, স্টেরয়েড গ্রুপ অফ ড্রাগ, এই ধরনের ড্রাগ গুলো কিন্তু বেশি ইউজ হলে সেখানে টক্সিসিটি হয়ে যেতে পারে বা হচ্ছে সাইড এফেক্ট হিসাবে সেটা কিন্তু রেসপন্সিবল হয়ে যায় ফর দ্য জন্ডিসেস। নেক্সট কি আরেকটা কজ কি? যে অবস্ট্রাকশন। অবস্ট্রাকশন মানে কি? কোনো কিছু জিনিস ব্লক করে দেয়া বা ব্লকেজ, তাই তো? অবস্ট্রাকশন অফ দ্য বাইল ডাক্ট। বাইল ডাক্ট যার মধ্যে দিয়ে মানে বাইলটা সিক্রেশন হচ্ছে, সেই বাইল ডাক্টটা যখন কোন কারণে অবস্ট্রাক্ট হয়ে যায় তাহলে বাইল সিক্রেশনটা ঠিক মতো হয় না, তখন সেটা কিন্তু একটা মেন ইম্পর্টেন্ট কজ অফ দ্য জন্ডিস। ঠিক আছে, এটা কি কারণে হতে পারে? মানে বাইল ডাক্টে এই ব্লকেজটা কি কারণে হতে পারে? এটা গল স্টোনের জন্য হতে পারে, মানে হচ্ছে গল ব্লাডারে স্টোন হয়েছে সে কারণে হতে পারে। ইনফ্লামেশন অর সোয়েলিং অফ দ্য গল ব্লাডার, মানে হচ্ছে গল ব্লাডারের কোনো ইনফ্লামেশন হয়েছে সে কারণে হতে পারে। গল ব্লাডারে সিএ, সিএ মানে কি? ক্যান্সার, ক্যান্সার হয়েছে সে কারণে হতে পারে। প্যানক্রিয়াটিক টিউমার, প্যানক্রিয়াসে কোনো টিউমার হয়েছে সে কারণে অবস্ট্রাকশন হতে পারে। তাহলে এই সব কারণে কোনো কারণে যদি বাইল ডাক্টটা অবস্ট্রাকশন হয়ে যায় তখন কিন্তু যে এই জন্ডিস হওয়ার চান্সেসটা একদম হাই থাকে। ঠিক আছে, তাহলে আমরা কজের মধ্যে কি কি পড়লাম? মোর কমন কজ হচ্ছে সাম ভাইরাসেস, অ্যালকোহল কনজাম্পশন লং টাইম, অ্যালকোহল লং টাইম এন্ড এক্সেসিভ অ্যামাউন্ট, ইমিউনো ডিপ্রেসিভ ডিসঅর্ডার যাদের আছে তাদের হতে পারে, জেনেটিক মেটাবলিক ডিসঅর্ডার ডিফেক্ট মানে যাদের ধরুন যে এনজাইম সিক্রেশনটা সাফিসিয়েন্টলি হয় না তখন ডেফিসিয়েন্ট হয়ে যায় সেই সব ক্ষেত্রে হতে পারে। হেমোলাইটিক অ্যানিমিয়া, হেমোলাইটিক ডিসঅর্ডারের কারণে যখন অ্যানিমিয়া হচ্ছে তখন হতে পারে। কিছু মেডিসিন আছে যেন অ্যাসিটামিনোফেন, ডক্সিসিটি, পেনিসিলিন বা হচ্ছে ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ক্লোরপামাজাইন, ইস্ট্রোজেনিক স্টেরয়েড ড্রাগ, এই ধরনের গ্রুপ অফ ড্রাগ যখন হচ্ছে টক্সিসিটি হয়ে যায় বা লং টাইম ইউজ করা হয় তখনই কিন্তু সেগুলো রেসপন্সিবল হয় ফর দ্য হ্যাপেনিং অফ দ্য জন্ডিস। আর হচ্ছে অবস্ট্রাকশন, অবস্ট্রাকশন অফ দ্য বাইল ডাক্ট, এটা হচ্ছে একটা কমন অ্যান্ড মেন ইম্পর্টেন্ট কজ অফ দ্য জন্ডিস। যেখানে কি হয় ডিউটি, এটা কি কারণে অবস্ট্রাকশন হতে পারে? গল স্টোনের জন্য হতে পারে, গল ব্লাডারে ইনফ্লামেশনের জন্য হতে পারে, গল ব্লাডারে ক্যান্সার বা সি এর কারণে হতে পারে, প্যানক্রিয়াটিক টিউমার এটসেট্রা 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 এইসব কারণে হতে পারে। ঠিক আছে, এরপর আসছে আমরা কি টাইপস অফ জন্ডিস। টাইপস অফ জন্ডিস কি বলছে? যে হেমোলাইটিক জন্ডিস। হেমোলাইটিক জন্ডিস বলতে কি বোঝাচ্ছে? when the the increases the unconjugated bilirubin, যখন আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এমনি আমরা যখন ডেফিনিশন পড়লাম জন্ডিসে তাদের কি পড়লাম? যে বিলিরুবিনটা যখন বেড়ে যায় তখন তাকে আমরা জন্ডিস বলছি। তার সাথে ইয়েলোইশ ডিসকালারেশন অফ দ্য আইস, মিউকাস মেমব্রেন, স্কিন অমুক তমুক হয় অ্যাসোসিয়েট সিনড্রোম হিসাবে। এবার বলছে জন্ডিসের টাইপে হেমোলাইটিক জন্ডিস কাকে বলছে? যখন আনকনজুগেটেড বিলিরুবিনটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আনকনজুগেটেড বিলিরুবিন বেড়ে গেলে যে জন্ডিসটা হচ্ছে তাকে বলা হচ্ছে হেমোলাইটিক জন্ডিস। ঠিক আছে, এখানে কি হয়? এই আনকনজুগেটেড কথাটার মানে হলো যখন হচ্ছে যে কি হিমোগ্লোবিনটা ব্রেকডাউন হয়ে যাচ্ছে এবং কি হচ্ছে ওখান থেকে যে ওয়েস্ট প্রোডাক্ট গুলো বেরিয়ে আসছে সেটা কি করছে? লিভারের থ্রু দিয়ে বেরোচ্ছে। এবার হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ অ্যান্ড হেপাটাইটিস। তাহলে প্রথমটা হলো হেমোলাইটিক জন্ডিস, দ্বিতীয়টা হলো যে কি ক্রনিক লিভার ডিজিজ অর হেপাটাইটিস। এখানে কি হয়? কনজুগেটেড এবং আনকনজুগেটেড দুটো বিলিরুবিনই বেড়ে যায়। কনজুগেটেড বিলিরুবিনটা বলতে কি বোঝাচ্ছে? যখন ডিরেক্ট বিলিরুবিনটা হচ্ছে যে কি চেঞ্জ হয়ে যায়, এমন একটা ফরমেশন তৈরি করছে যেটা হচ্ছে যে কি
বডি সেখানটায় নিশ্চিন্তে তাকে বার করে দিতে পারছে। কনজুগেটেড বিলিরুবিনটা এমন একটা ফরমেশনে তৈরি হয়ে যাচ্ছে, মানে এখানে বিলিরুবিনটা এমন একটা ফরমেশনে তৈরি হচ্ছে যে কনজুগেটেড হয়ে যাচ্ছে, তখন তাকে খুব সহজে তাকে রিমুভ করে দেওয়া যাচ্ছে। সেগুলো কোন কোন ক্ষেত্রে হতে পারে? ক্রনিক লিভার ডিজিজের ক্ষেত্রে হতে পারে, হেপাটাইটিস এর ক্ষেত্রে হতে পারে। তো এই দুটো ক্ষেত্রেই কিন্তু কনজুগেটেড এবং আনকনজুগেটেড দুটো বিলিরুবিনই কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, এরপর আসছে অবস্ট্রাকটিভ জন্ডিস। অবস্ট্রাকটিভ বা হচ্ছে সার্জিক্যাল জন্ডিস কাকে বলছে? when the only conjugated bilirubin is increased। তার মানে কি হেমোলাইটিক জন্ডিসে কি হচ্ছে? আনকনজুগেটেড বিলিরুবিনটা বেড়ে যাচ্ছে। ক্রনিক লিভার ডিজিজ এবং হেপাটাইটিসে কি হচ্ছে? কনজুগেটেড এবং আনকনজুগেটেড বিলিরুবিনটা বেড়ে যাচ্ছে। এবং অবস্ট্রাকটিভ জন্ডিসে কি হয়? যে কনজুগেটেড বিলিরুবিনটা শুধুমাত্র এক্সেসিভ অ্যামাউন্টে বেড়ে যায়। তাহলে কি হলো? যে জন্ডিস ইজ এ কজড বাই এক্সেসিভ বিলিরুবিন। তাহলে আমরা জন্ডিস তখন কাকে বলছি? যে যখন এক্সেসিভ বিলিরুবিনের দ্বারা হচ্ছে জন্ডিস মেইনলি হচ্ছে। হুইচ ইজ ফর্মড when the hemoglobin is broken down as a part of normal process of recycling old or damaged red blood cell। তার মানে যখন হিমোগ্লোবিনটা প্রচন্ড পরিমাণে ব্রেকডাউন হয়ে যাচ্ছে, তখন তার মধ্যে কি হচ্ছে? যে তার যে সেলগুলো আছে, রেড ব্লাড সেলগুলো হচ্ছে, তার মধ্যে যে হিমোগ্লোবিন আছে সেগুলো প্রচন্ড পরিমাণে হচ্ছে ব্রেকডাউন হচ্ছে। আলটিমেট অক্সিজেনটা তার মধ্যে, হিমোগ্লোবিনের কাজ কি? যে অক্সিজেনটা ক্যারি করা, সে ওইটা করতে পারছে না। তখন কি হচ্ছে? যে বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং আলটিমেট সেখানে জন্ডিসটা ঘটছে। এরপরে আসছে দেখুন ইনভেস্টিগেশন। জন্ডিসে কমন ইনভেস্টিগেশন কি কি করা হয়? সিরাম বিলিরুবিন, যদি বিলিরুবিনের পরিমাণ মোর দ্যান 2 মিলিগ্রাম হয়, তখন তাকে বলা হচ্ছে যে তখন সেটা জন্ডিসে ঢুকে যাচ্ছে। এই বিলিরুবিন যখন চেক করা হয়, তখন দেখা যায় যে সিরাম বিলিরুবিনে তার পরিমাণটা দাঁড়িয়েছে মোর দ্যান 2 মিলিগ্রাম। আর কি হয়? ডিক্রিজ লিউকোসাইট, মানে ডব্লিউবিসির পরিমাণটা কমে যায়। বাট ইনক্রিজ মনোসাইট, মানে ব্লাডের যে কম্পোনেন্ট গুলো আছে তার মধ্যে ডব্লিউবিসির পরিমাণ কমে যায়, মনোসাইটের পরিমাণ বেড়ে যায়, এগুলো হয়। আর কি হয়? অ্যালবুমিন, বাইল সল্ট অ্যান্ড বাইল পিগমেন্ট ইন ইউরিন। ইউরিনটাকে যদি অ্যানালিসিস করা যায়, দেখা যাবে তাকে বাইল সল্ট এবং বাইল পিগমেন্টেশন আছে। নেক্সট হচ্ছে যে কি এলএফটি, মানে হচ্ছে লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন টেস্টের মধ্যে কি আছে? ইউরিয়া, ক্রিয়েটিনিন, এসজিওটি, এসজিপিটি, এলডিএইচ এটসেট্রা। তো ইউরিয়া, ক্রিয়েটিনিন আপনারা তো নাম শুনেছেন, কিন্তু এসজিওটি, এসজিপিটি যেটা আছে সেটার একটু ফুল ফর্মটা জেনে রাখুন। এসজিওটির ফুল ফর্মটা কি আছে? যে সিরাম গ্লুটামিক অক্সালো সাইটিক ট্রান্স অ্যামাইনেজ। আর এসজিপিটির ফুল ফর্মটা হচ্ছে সিরাম গ্লুটামিক পাইরুভিক ট্রান্স অ্যামাইনেজ। ঠিক আছে, আর এলডিএইচ এর ফুল ফর্মটা হচ্ছে ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ। ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ। তাহলে এলএফটি মানে লিভার ফাংশন টেস্টের মধ্যে কি হচ্ছে? ইউরিয়া, ক্রিয়েটিনিন, বিলিরুবিন তো থাকছে, তার সাথে কি হচ্ছে? যে এসজিওটি, এসজিপিটিটা টেস্ট করা হয় এবং এলডিএইচটা টেস্ট করা হয়। কেননা দেখা যায় যে বিলিরুবিনের পরিমাণ যেরকম বাড়ছে, সেরকম ইউরিয়া, ক্রিয়েটিনের পরিমাণও যেরকম বেড়ে যায় লিভার ফাংশন টেস্ট করলে, সেরকম এসজিওটি, এসজিপিটি এবং এলডিএইচ এর পরিমাণও কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি ইনক্রিজ আইজিএম অ্যান্ড আইজিজি। এই দুটো কিন্তু অ্যান্টিবডি পুরো বেড়ে যায়। আর কি লিভার বায়োপসি কমনলি, তাহলে জন্ডিসের জন্য এই টেস্ট গুলো করা হয় বা ইনভেস্টিগেশন গুলো করা হয়। কি করা হয়? আবার একবার রিপিট করছি। সিরাম বিলিরুবিন টেস্ট করলে দেখা যায় মোর দ্যান 2 মিলিগ্রাম মোর হয়ে গেছে। অ্যান্ড যদি ব্লাড টেস্ট করা হয়, দেখা যাবে ডব্লিউবিসি কমে গেছে, মনোসাইট বেড়ে গেছে। এবং যদি ইউরিন টেস্ট করা হয়, দেখা যাবে তাতে বাইল সল্ট আছে, বাইল পিগমেন্টেড আছে। যদি এলএফটি মানে লিভার ফাংশন টেস্ট করা হয়, তাতে দেখা যাবে এসজিওটি, এসজিপিটি, এলডিএইচ এবং ইউরিয়া, ক্রিয়েটিনিন, বিলিরুবিন সবগুলো হাই। তারপর হচ্ছে আইজিএম, আইজিজি দুটোই বেড়ে যায় এবং লিভার বায়োপসি করা হয়। এসজিওটির ফুল ফর্মটা আর একবার বলে দিচ্ছি, যে সিরাম গ্লুটামিক অক্সালোসাইটিক ট্রান্স অ্যামাইনেজ। আর এসজিপিটি হচ্ছে সিরাম গ্লুটামিক পাইরুভিক ট্রান্স অ্যামাইনেজ।
আর এলডিএইচ এর ফুল ফর্মটা হচ্ছে ল্যাকটেট ডিহাইড্রোজিনেস, ল্যাকটেট ডিহাইড্রোজিনেস। এরপরে আসছে সাইন সিমটমস অফ জন্ডিস। সাইন সিমটম অফ জন্ডিস মানে কি? বডি এক থাকবে, মানে গা হাত ব্যথা থাকবে, উইকনেস থাকবে, ডায়রিয়া থাকবে, অ্যানোরেক্সিয়া মানে ক্ষুধাবান্ধ মানে লস অফ অ্যাপেটাইট যেটা, নজিয়া থাকবে, ভমিটিং থাকতে পারে, ফেভারিস ফিলিং মানে হচ্ছে সবসময় একটা নিজেকে গা জর্জর ভাব এরকম ফিলিংস হবে, আনইজিনেস সবসময় শরীরের মধ্যে একটা আনইজিনেস বা অস্বস্তিকর একটা ফিলিংস হয়। এরপরে বলছে কি পেন অন রাইট সাইড অফ দ্য আপার অ্যাবডোমেন। যদি পেটে রাইট সাইডে মানে ডান দিকে উপরের দিকে পেন হয় তাহলে বুঝতে হবে ইট ইজ হ্যাপেন্ড ডিউ টু ইনক্রিজ অফ দ্য লিভারটা বেড়ে গেছে তার কারণে হতে পারে। আর সাথে কি থাকে? ইয়েলোইশ ডিসকালারেশন অফ দ্য স্কিন, স্ক্লেরা এন্ড আন্ডার টাং মিউকোসা, আর হচ্ছে নেল, এগুলোতে সব ইয়েলোইশ ডিসকালারেশন থাকে। তাহলে সাইন সিমটম বললে আমরা শুরুতে কি বলবো? যে বডি এক থাকতে পারে, উইকনেস থাকতে পারে, ডায়রিয়া থাকতে পারে, অ্যানোরেক্সিয়া মানে লস অফ অ্যাপিটাইট হতে পারে, নজিয়া মানে থাকতে পারে, তারপরে হচ্ছে যে কি ফিভারিস ফিলিং সবসময় একটা জ্বর ভাব এরকম থাকতে পারে, আনইজিনেস মানে একটা অস্বস্তি ফিলিং শরীরে, আর কি আপার রাইট অ্যাবডোমেনে যদি ফিল করা হয়, পেন কোনো ফিল করে তাহলে বুঝতে হবে লিভারটা বেড়ে গেছে। এছাড়া তার সাথে কি হবে? স্কিন, স্ক্লেরা, টাং, নেল সবকিছুতে একটা ইয়েলোইশ ডিসকালারেশন মানে হলদেটে ভাব থাকে। ঠিক আছে, তাহলে আমার ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট অফ জন্ডিস আমি কি হলো? প্রথম যে ট্রিটমেন্ট হচ্ছে জন্ডিসে রেস্টের পর হচ্ছে ওয়াটার মানে হচ্ছে প্লেন্টি অফ ওয়াটার। হ্যাঁ, নেক্সট হচ্ছে ইজিলি ডাইজেস্টেবল ফুড, যে ফুড গুলো সহজে ডাইজেশন হয়, মানে কি স্পাইসি ফুড, ফ্যাটি ফুড এগুলো অ্যাভয়েড করতে হবে। নেক্সট কি গ্লুকোজ 50 to 100 গ্রাম পার ডে এটা খেতে হবে। ভিটামিন বি, কে, সি। ভিটামিন সি বলতে আপনারা সব জানেন সাইট্রাস জাতীয় ফুডে মানে টক জাতীয় ফলে সমস্ত ভিটামিন থাকে, সি থাকে। আর বি কে এগুলোতে কিসে থাকে? ওই স্পিনাচ মানে পালং শাক, ব্রোকলি, কলিফ্লাওয়ার, তারপরে সিরিয়ালস মানে দানা শস্য, তারপরে হচ্ছে যে এইগুলোতে হচ্ছে যে কি আপনার বি কে এগুলো থাকে। এছাড়া হচ্ছে ইয়েলো কালার ফ্রুট, গ্রিন ভেজিটেবলস এগুলো হচ্ছে খেতে পারে। আর খেতে পারে ফ্রেশ সুইট ফ্রুট মিষ্টি জাতীয় ফল 100 to 300 গ্রাম পার ডে। আর কি পিপিআই মানে হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটার। আপনারা যে প্যান্টোপ্রাজোল খান যেটা হচ্ছে প্যান40, ঠিক আছে, প্যান্টোপ্রাজোল বা প্যান40 সেটা অ্যাকচুয়ালি কোন গ্রুপের? সেটা হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটার, যেটা হচ্ছে গ্যাস্ট্রিক সিক্রেশনটাকে কমায় এবং ডাইজেশনে হেল্প করে, মানে হচ্ছে প্যান্টোপ্রাজোল। আর পিপিআই না মনে রাখুন, প্যান্টোপ্রাজোলটা মনে রাখবেন। ঠিক আছে, অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ যেমন হচ্ছে যেহেতু পেশেন্টের হচ্ছে ইচিং সেন্সেশন এরকম থাকে তাহলে অ্যান্টিহিস্টামিন মানে অ্যালার্জি কমবে সেই রকম ধরনের ড্রাগ হচ্ছে দিতে হবে। আপনাদের বইতে আছে, এখানটাও লেখা আছে কোলেস্টেরামাইন 4 গ্রাম পার ডে। তাহলে ট্রিটমেন্টের মধ্যে কি হলো? মেন ট্রিটমেন্ট যে পেশেন্টকে হচ্ছে যে রেস্টে থাকতে হবে, পেশেন্টকে প্লেন্টি অফ ওয়াটার, ইজিলি ডাইজেস্টেবল ফুড মানে হচ্ছে চেষ্টা করবেন সবচেয়ে হচ্ছে ব্ল্যান্ড ডায়েট এরকম ধরনের ইজিলি ডাইজেস্টেবল ফুড খেতে, যেখানে স্পাইসি ফুড, ফ্যাটি ফুড গুলো কমপ্লিটলি অ্যাভয়েড করতে হবে, এবং তার সাথে গ্লুকোজ 50 to 100 গ্রাম পার ডে, এবং তার সাথে ভিটামিন বি, সি, কে। সি মানে হচ্ছে সাইট্রাস জাতীয় ফুড মানে সমস্ত হচ্ছে টক জাতীয় ফল, টমেটো বলুন, লেবু বলুন, মুসুম্বি এই ধরনের খাবার। তারপরে হচ্ছে বি কে এগুলোতে হচ্ছে স্পিনাচ থাকে, কলিফ্লাওয়ার, তারপর গ্রিন ভেজিটেবলস, তারপরে ইয়েলো ফুডস এগুলোতে হচ্ছে যে বি কে ভিটামিন থাকে। আর কি ফ্রেশ সুইট ফুড সেটা হচ্ছে 100 to 300 গ্রাম পার ডে খেতে হবে। প্যান্টোপ্রাজোল এটা একটা মেডিসিন যেটাকে আপনারা প্যান40 বা হচ্ছে যে কি বলে জানেন। আরেকটা হচ্ছে অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ মানে হচ্ছে যদি হচ্ছে ইচিং সেন্সেশন বা অ্যালার্জি কিছু সেন্সেশন থাকে তাহলে সেখানটায় সেটাকে কমানোর জন্য অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ কোলেস্টেরামাইন 4 গ্রাম পার ডে খেতে হবে। ঠিক আছে, নেক্সট আসছে হার্নিয়া। তো হার্নিয়াতে যাওয়ার আগে আমরা একটু জন্ডিসটা আর একবার একটু রিপিট করে নিই, তাহলে আমাদের মনে থাকতে সুবিধা হবে। প্রথমে আমরা পড়লাম
কি পড়লাম? ডেফিনিশন অফ জন্ডিস। জন্ডিস বলতে কাকে বোঝায়? তারপরে কি বললাম? কজেস। কজেসের মধ্যে ভাইরাস, অ্যালকোহল, অটোইমিউন ডিসঅর্ডার, জেনেটিক মেটাবলিক ডিফেক্ট, হেমোলাইটিক অ্যানিমিয়া, এগুলো পড়লাম। কিছু কিছু মেডিসিন আছে যেগুলো হচ্ছে টক্সিসিটি হয়ে যায় এবং লং টাইম ইউজ করলে হতে পারে, যেমন প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন গ্রুপ অফ ড্রাগ, বা হচ্ছে পেনিসিলিন, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এগুলো থেকেও হতে পারে। তারপরে হচ্ছে যে অবস্ট্রাকশন, কোনো কারণে যদি বাইল ডাক্টে অবস্ট্রাকশন হয়ে যায় এবং বাইলটা ঠিক মতো সিক্রেশন হতে না পারে, তাহলে সেখানে কিন্তু ব্লকেজ হয়ে যায়, তখন হচ্ছে যে জন্ডিস হতে পারে। সেটা কি কারণ হতে পারে? গল স্টোনের কারণ হতে পারে, ইনফ্লামেশন অফ দ্য গল ব্লাডার হতে পারে, ক্যান্সার অফ দ্য গল ব্লাডারের কারণে হতে পারে, প্যানক্রিয়াটিক টিউমারের কারণেও হতে পারে। নেক্সট হচ্ছে কত টাইপের হচ্ছে যে জন্ডিস আছে। একটা হচ্ছে হেমোলাইটিক জন্ডিস, যেখানে যে আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যায়। তারপর হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ, যেখানে কনজুগেটেড এবং আনকনজুগেটেড দুটো বিলিরুবিনের পরিমাণ কমে যায়। এবং তারপরে আছে অবস্ট্রাকটিভ জন্ডিস, যেখানে অনলি কনজুগেটেড বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যায়। এরপরে আসছে যে কি কি ইনভেস্টিগেশন করা হয় কমন ইন কেস অফ জন্ডিস। কি? সিরাম বিলিরুবিনটা চেক করা হয়, আর কি করা হয় যে ব্লাড কাউন্ট করা হয়, দেখা হয় ডব্লিউবিসিটা হচ্ছে যে কমে গেছে, মনোসাইটটা হচ্ছে যে বেড়ে গেছে। আর কি করা হয় যে এলএফটি করা হয়, যেটা হচ্ছে মেন ইনভেস্টিগেশন ইন জন্ডিস, যেটা হচ্ছে যে কি করা হয় ইউরিয়া, ক্রিয়েটিনিন, এসজিওটি, এসজিপিটি অ্যান্ড এলডিএইচ, এগুলো সবকিছুই বেড়ে যায় জন্ডিসে। আর কি হয় আইজিএম আইজিজি টেস্ট করলে দেখা যায় যে এই দুটো অ্যান্টিবডি দুটোই বেড়ে গেছে, এবং লিভার বায়োপসি এটসেট্রা এগুলো করা হয়। এরপর আসছে সাইন সিমটম অফ দ্য জন্ডিস। কি হয়? বডি এক হয়, উইকনেস হয়, ডায়রিয়া, অ্যানোরেক্সিয়া, নজিয়া, ফেভারিস ফিলিং, মানে হচ্ছে সবসময় একটা গা জ্বর জ্বর ভাব থাকে, আনইজিনেস, অস্বস্তিকর। আর কি হয়? রাইট আপার অ্যাবডোমেনে পেন হতে পারে, ইয়েলোইশ ডিসকালারেশন অফ দ্য স্কিন, স্ক্লেরা, টাং, নেল, এটসেট্রা। তার মেন ট্রিটমেন্ট কি? পেশেন্টকে কমপ্লিট রেস্টে রাখতে হবে, পেশেন্টকে অ্যাডিকুয়েট পরিমাণ ওয়াটার খেতে বলতে হবে, ইজিলি ডাইজেস্টেবল ফুড, যে ফুডগুলো সহজে ডাইজেস্ট করা যায় সেগুলো খেতে বলতে হবে, ভিটামিন বি, সি, কে কন্টেনিং ফুড খাবে, গ্লুকোজ 50 to 100 গ্রাম পার ডে খেতে হবে, সুইট ফ্রুট 100 to 300 গ্রাম পার ডে খেতে হবে, প্যান্টোপ্রাজল খেতে হবে, যাতে হচ্ছে গ্যাস্ট্রিক সিক্রেশনটাকে কমানোর জন্য। আর অ্যান্টিহিস্টামিন ড্রাগ হচ্ছে যে ইউজ করা হয়, কেন? যদি ইচিং বা অ্যালার্জিক কিছু থাকে তাহলে সেটাকে অ্যাভয়েড করার জন্য। ঠিক আছে, ড্রাগের নামগুলো মুখস্থ রাখতে হবে। এরপরে আসছে হার্নিয়া, তাই তো? হার্নিয়া কি বলছে? ইট ইজ এ কন্ডিশন ইন হুইচ পার্ট অফ দ্য অর্গান ইজ ডিসপ্লেসড অ্যান্ড প্রোট্রুড থ্রু দ্য উইকেন্ড ওয়াল অফ দ্য ক্যাভিটি মাসেল কন্টেনিং ইট। মানে এখানে কি হয়, যেখানটা পার্টটা, যে কোনো একটা অর্গানের পার্টটা যখন ডিসপ্লেসড হয়ে যাচ্ছে এবং প্রোট্রুড কথাটার মানে কি? বেরিয়ে আসছে, থ্রু দ্য উইকেন্ড ওয়াল অফ দ্য ক্যাভিটি বা মাসেল, মানে যে অর্গানটা আছে তার কোনো উইকেন্ড পার্ট দিয়ে যখন সেটা বাইরের দিকে বেরিয়ে আসছে। তার মানে হার্নিয়া কথাটার মানে কি? যখন হচ্ছে অর্গানের কোনো একটা পার্ট, ধরুন স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইনের কোনো একটা পার্ট, ঠিক আছে, সেটা ডিসপ্লেসড হয়ে আছে। ডিসপ্লেসড হয়ে আছে মানে কি? তার যেখানে থাকার কথা সে সেখান থেকে চলে আসছে, দিয়ে কি করছে? প্রোট্রুড মানে বাইরের দিকে বেরিয়ে আসছে। কিসের মাধ্যমে? তারই কোনো উইকেন্ড পার্ট থেকে, তারই কোনো মাসেল বা ক্যাভিটিতে কোনো উইকেন্ড ওয়াল তৈরি হয়েছে, সেইটার মাধ্যমে যখন সে বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করে তখন সেটাকে বলা হচ্ছে হার্নিয়া। ঠিক আছে, তো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন বা সাইন সিমটম কি হয়? যে নো অ্যাবসলিউট সিমটমস, মানে কি অ্যাকচুয়াল কিন্তু সিমটম শুরুতে খুব একটা কিছু বোঝা যায় না, এটাকে প্যালপিট করলে বা এক্সামিন করলে কিন্তু এটা হার্নিয়াটা ফিল করা যায়। ঠিক আছে, ওই জন্য বলা হয়েছে নো অ্যাবসলিউট সিমটমস। ঠিক আছে, যদি কি থাকতে পারে? সিভিয়ার পেন হতে পারে, এছাড়া তার সঙ্গে কি হয়, ওই পার্টটাতে সিভিয়ার পেন হতে পারে, টেন্ডারনেস, ওই জায়গাটা একদম টেনসড হয়ে থাকতে পারে, তার সাথে ভমিটিং থাকতে পারে। আর কি থাকবে? রেস্ট অর প্রোট্রুড। রেস্ট মানে কি? বেরিয়ে আসছে ঠেলে। ঠিক আছে, পার্ট ক্যান নট বি প্লেস ইন ইটস রিয়াল লোকেশন, তার মানে কি? ওইটাকে যদি ফ্রেশ দিয়ে, যে পার্টটা অ্যাবডোমেনের উপর দিয়ে বেরিয়ে আসছে সেইটাকে যদি ফ্রেশ করেও দেওয়া হয়, সে কিন্তু তার আবার রিয়েল লোকেশনে ফিরে যায় না। তার মানে আমরা কি জানলাম? হার্নিয়া অ্যাকচুয়ালি অ্যাবসলিউট কোনো সিমটমস নেই, তার মানে কি বাইরে থেকে কিছু বোঝা যায় না, তাকে প্যালপিট করলে বা এক্সামিন করলে তাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো অ্যাসোসিয়েট প্রবলেম কি থাকতে পারে?
যে সিভিয়ার পেন হতে পারে, টেন্ডারনেস থাকতে পারে, ভমিটিং হতে পারে, তারপরে অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকতে পারে, এগুলো থাকতে পারে। ঠিক আছে, কি হয় পার্টিকুলার যে জায়গাটা আছে, আর কি হয় যে জায়গাটা ফুলে উঠেছে, মানে যে জায়গাটা বেরিয়ে আসার চেষ্টা করছে, প্রোট্রুশন হয়েছে, সেই জায়গাটাকে যদি আবার প্রেস করে নিজের জায়গায় তাকে লোকেট করা হয়, মানে প্লেস এস্টাবলিশ করার চেষ্টা করা হয়, সে কিন্তু আর ফিরে যায় না। তার মানে ওই জায়গাটাই খুব ফুলে থাকে। নেক্সট কি আসছে, রিস্ক ফ্যাক্টর। কোন কোন ক্ষেত্রে হার্নিয়া হতে পারে? এখানে দেখুন যে টাইপ অফ হার্নিয়ার সাথে ফ্যাক্টর গুলো লিখে দিয়েছি। যেমন ধরুন ইন কেস অফ ইনগুইনাল হার্নিয়া। ইনগুইনাল হার্নিয়া মানে কি, যখন হচ্ছে জাস্ট গ্রয়েনের এই জায়গাটা, গ্রয়েন মানে কুচকি, তাই তো, এই জায়গাটায় যখন হচ্ছে হার্নিয়াটা হয়। এটা কোন কোন ক্ষেত্রে হতে পারে? যারা খুব বয়স বেশি হয়ে গেছে, মানে ওল্ড এজদের হতে পারে, বা যাদের কনস্টিপেশন হয়েছে, যা লং টাইম কনস্টিপেশনে ভুগছে তাদের হতে পারে। প্রস্টেট সোয়েলিং, প্রস্টেট গ্ল্যান্ড বেড়ে গেছে বা বড় হয়ে গেছে, সেক্ষেত্রে হতে পারে। ইউরিনারি ডিফিকাল্টিস, মানে ধরুন ইউরিন করতে বসে খুব প্রেসার দিয়ে, প্রতিবারই খুব আর্জ আসে, ইউরিনের করার ইচ্ছা আসে, কিন্তু করতে গেলে দেখা যায় ইউরিন কমপ্লিটলি বেরাচ্ছে না, তখন চাপ দিয়ে দিয়ে জোরে করে করে তখন ইউরিন করে। তবে সেই রকম যদি লং টাইম চলতে থাকে তাহলে ইনগুইনাল হার্নিয়া হওয়ার চান্স থাকে। আর কি হয়, হেভি লিফটিং, ধরুন কেউ খুব হার্ড ওয়ার্ক করে এবং খুব ভারী জিনিস তোলা নামা ওঠা করে, তাহলে তাদেরও কিন্তু ইনগুইনাল হার্নিয়া হতে পারে। আর কি হতে পারে, প্রেগনেন্সিতেও কখনো কখনো হতে পারে। ম্যালনিউট্রিশন মানে হচ্ছে যে অপুষ্টির কারণে কখনো হতে পারে। স্মোকিং, অ্যালকোহল কনজাম্পশন, সেম জিনিস, যে লং অ্যান্ড এক্সেসিভ অ্যামাউন্টের ইউজ হলে তখন হতে পারে। অ্যান্ড কমন ইন মেল, কমনলি ইনগুইনাল হার্নিয়াটা কিন্তু মেলদের ক্ষেত্রে হয়। ওই জন্য দেখুন এখানে কজ গুলো কিন্তু মেল কজই আছে, যে প্রস্টেট সোয়েলিং, হেভি লিফটিং, হ্যাঁ, এগুলো কিন্তু মেল কজের মধ্যেই তো পড়ছে। ঠিক আছে, তাহলে ইনগুইনাল হার্নিয়াটা হয় অ্যাকচুয়ালি কোথায়, কুচকির কাছে ডান দিকে নিচে, যেখানটায় হচ্ছে, যেখানে কি কি কারণে হতে পারে, যাদের অনেক বেশি বয়স হয়ে গেছে সেখানে কি হয়, তাদের ইন্টেস্টাইনাল কোনো পার্ট হচ্ছে উইকেন্ড হয়ে ওই জায়গাটা দিয়ে হার্নিয়েশন হয়ে প্রট্রুশন হয়ে বেরিয়ে আসে। ঠিক আছে, বেরিয়ে আসার চেষ্টা করে, যেটা আমরা উপর থেকে অ্যাবডোমেনের উপর দিয়ে ফিল করতে পারি। হলো, এবার হচ্ছে ইন কেস অফ আম্বেলাইকাল হার্নিয়া। আম্বেলাইকাল কথাটার মানে কি, আম্বেলিকাস আম্বেলিকাস, তাই তো, যখন হচ্ছে ওই প্রোট্রুশন পার্টটা, মানে যে পার্টটা বেরিয়ে আসছে সেটা যখন আম্বেলিকার সারাউন্ডিং এ বা আম্বেলিকাসের কাছে হয়, তখন তাকে বলা হচ্ছে আম্বেলাইকাল হার্নিয়া। এটা কোন কোন ক্ষেত্রে হতে পারে, ওবেসিটি, যারা প্রচন্ড পরিমাণে মোটু, ঠিক আছে, আর হচ্ছে কি মাল্টিপল প্রেগনেন্সি, যাদের একাধিকবার প্রেগনেন্সি হয়েছে তাদের হতে পারে। আর কি হতে পারে, ইন কেস অফ হায়াটাস হার্নিয়া। হায়াটাস হার্নিয়াতে কি হয়, যাদের 50 বছরের বেশি হয়ে গেছে বা ওবেসিটি হয়ে গেছে, তাদের হচ্ছে যে, বা প্রচন্ড পরিমাণে তাদের ভারী শরীর হয়ে গেছে, তাদের হায়াটাস হার্নিয়া হতে পারে। আর ইন কেস অফ ইনসিজনাল হার্নিয়া, ইনসিজনাল কথাটার মানে হচ্ছে কি, যেখানে সার্জিক্যাল স্কার রয়েছে, ধরুন প্রিভিয়াসলি কারোর কোনো অ্যাবডোমেনে অপারেশন হয়েছে, সেই স্কারের উপর যখন কোনো হার্নিয়েশন হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে ইনসিশনাল হার্নিয়া। ঠিক আছে, নেক্সট আসছে টাইপ অফ হার্নিয়া। তো অলরেডি আমি জিনিসগুলো বলে ফেলেছি, দেখুন ফিমোরাল হার্নিয়া, ফিমোরাল বা ইনগুইনাল হার্নিয়া কাকে বলছে, যেটা গ্রয়েনের কাছে হচ্ছে। ইনগুইনালটা ঠিক কুচকির উপরে, আর ফিমোরালটা এই কুচকিটার ঠিক নিচে, মানে যেখান থেকে পায়ের এই আমাদের পায়ের মাথাটার কাছে আর কি শুরু হয়েছে, পাটা যেখান থেকে শুরু হয়েছে। নেক্সট হচ্ছে হায়াটাস হার্নিয়া। হায়াটাস হার্নিয়া যখন স্টোমাকের কোনো পার্ট হার্নিয়েশন হয়ে বা প্রোট্রুশন হয়ে বেরিয়ে আসছে, তখন তাকে বলা হচ্ছে হায়াটাস হার্নিয়া। আম্বেলাইকাল হার্নিয়া, এটা বললাম আম্বেলিকাসের যখন কোনো পার্ট যখন হার্নিয়েশন হয়ে বেরিয়ে আসছে। ইনসিশনাল মানে যখন হচ্ছে কোনো সার্জিক্যাল স্কারের উপর যখন কোনো হার্নিয়েশন হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে ইনসিশনাল হার্নিয়া। ঠিক আছে, তো আমরা ম্যানেজমেন্ট করবো কি, মেন হচ্ছে যে কি সার্জিক্যাল অপারেশন, সার্জিক্যাল ম্যানেজমেন্ট। সার্জিক্যাল ম্যানেজমেন্ট কি, এখানে দুটো লিখেছি, হার্নিওগ্রাফি এন্ড হার্নিওপ্লাস্টি। হার্নিওপ্লাস্টিতে কি করা হয়, সিম্পল ওই জায়গাটাতে একটা মেস প্যাচ দিয়ে দেওয়া হয়। মেস হচ্ছে এরকম একটা চৌকো আকারের একটা, ওই কিরকম বলবো, সেই জেলো নেট দেখেছেন আপনারা, মানে যখন কোনো ড্রেসিং টেসিং করা হয়, সার্জিক্যাল ড্রেসিং এ জেলো নেট দেওয়া হয়, ওই রকম দেখতে মেসটা। ঠিক আছে, একটা প্যাডের মতো, মানে প্যাডের মতো এতটা মোটা নয়, সেটাকে কি করা হয়, ওই সার্জিক্যাল পার্টের বা যে উইকেন্ড পার্টটা বেরিয়ে আসছে সেইখানটায় ওই মেসটা দিয়ে দেওয়া হয়। তাতে কি হয়,
যে হার্নিয়েশন পার্টটা যেখান থেকে প্রোট্রুট হয়ে বেরিয়ে আসছে সে তার নিজের জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করে, এটাকে বলা হচ্ছে হার্নিওপ্লাস্টি। আর হার্নিওর‍্যাফিতে কি করা হয়, যে উইক পার্টটা আছে সেটা হয় কেটে বাদ দিয়ে দেওয়া হয় বা সেই জায়গাটাকে রিপেয়ার করা হয় বা কারেকশন করা হয়, সেটাকে বলা হচ্ছে হার্নিওর‍্যাফি। ঠিক আছে, তো এখানে দেখুন 4টা রিজিয়ন দেওয়া হয়েছে। ফিমোরাল দেখুন একদম পায়ের নেক অফ দ্য ফিমার। টাইপস অফ হার্নিয়াতে কি এরম যে ফিমোরাল হার্নিয়া, এখানে একটু লোকেশন গুলো দেওয়া আছে। ফিমোরাল দেখুন যে জাস্ট ফিমোরাল ইয়েতে পার্টে এইখানটা হচ্ছে হার্নিয়েশনটা হচ্ছে। আর ইনগুইনাল দেখুন তার একটু জাস্ট লোকেশনটা উপরে। আম্বেলিকাল মানে হচ্ছে যখন হচ্ছে আম্বেলিকাসের মানে হচ্ছে নাভির কাছে যখন হার্নিয়েশনটা হচ্ছে। এছাড়া এপিগ্যাস্ট্রিক রিজিয়ন আছে। আরেকটা কি বলেছিলাম, স্কার বা স্ট্র্যাঙ্গুলে অবস্ট্রাকটিভ হার্নিয়া। অবস্ট্রাকটিভ হার্নিয়াতে কি হয়, যখন কোনো জায়গায় অবস্ট্রাকশনের কারণে হয় সেটাকে বলা হচ্ছে স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। আচ্ছা, এখানে আরেকটা বলেছিলাম ইনসিশনাল হার্নিয়া, যেটা হচ্ছে সার্জিক্যাল স্কারের উপর হয়। এখানে সার্জিক্যাল স্কারের তো কোনো ছবি নেই। এখানে যদি কোনো পেশেন্টের আগে কোনো প্রিভিয়াসলি কোনো অপারেশন হয়ে থাকে এবং সেই পার্টে যদি হার্নিয়েশন হয় তখন তাকে বলা হয় সার্জিক্যাল বা ইনসিশনাল হার্নিয়া। নেক্সট আসছে পাইলস অ্যান্ড হেমারয়েডস। পাইলস অ্যান্ড হেমারয়েডস বলতে কি বোঝাচ্ছে, এই কথাটার সাথে আপনারাও পরিচিত, যে আপনাদের কম বেশি সবাই এই প্রবলেমটা আমরা ভুগি। তো ডেফিনিশনটা আমরা একটু চলে আসি। কালেকশন অফ টিস্যুস অ্যান্ড ভেন দ্যাট বিকামস ইনফ্লেমড and swelling in the rectum and anus. It may be internal and external. তার মানে কি বললাম, যে অ্যানাস এবং রেকটামে কি হচ্ছে, এই লাইনিং এ কি হচ্ছে, কিছু টিস্যু এবং ভেন গুলো ইনফ্লেমড মানে হচ্ছে ইনফ্লামেশন হয়ে যাচ্ছে, প্রদাহ হয়ে যাচ্ছে, তার সাথে কি হচ্ছে ডাইলেটেড বা সোয়েলিং হয়ে যাচ্ছে। যখন কোনো একটা জায়গায় ইনফ্লেমড হয়ে যায় সেই জায়গাটা অটোমেটিক ডিস্টেন্ট বা সোয়েলিং হয়ে যায়। তো সেই রকম রেকটাম এবং অ্যানাসে টিস্যু এবং ভেন যখন কোনো কারণে ইনফ্লেমড হয়ে যাচ্ছে এবং সোয়েলিং হয়ে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে হেমারয়েডস বা পাইলস। সাইন সিম্পটম কি হতে পারে, ফ্রেশ ব্লাড ইন স্টুল। যখন স্টুল করবে ওই জায়গাটা প্রেসার করছে, অটোমেটিক কি হচ্ছে ওই জায়গাটা ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে গেলে স্টুল যখন বেরাচ্ছে তার সঙ্গে ফ্রেশ ব্লাড বেরোচ্ছে। কেন ফ্রেশ ব্লাড, যেহেতু স্টুল করার সময় ব্লাডটা বেরোচ্ছে তাই জন্য ফ্রেশ। এখানে তো ব্লাডটা কোথাও জমা থাকছে না, এখানে ব্লাডটা তখনই বেরোচ্ছে যখনই খুব প্রেসার দিয়ে স্টুলটা বেরোচ্ছে বা হার্ড স্টুল বেরোচ্ছে। ঠিক আছে, যখন পায়খানা করছে বা হচ্ছে যে খুব কষ্ট করে করছে বা হচ্ছে সেখানটা খুব হার্ড স্টুল বেরোচ্ছে, শক্ত স্টুল বেরোচ্ছে, তখন কি হয় তার সাথে ফ্রেশ ব্লাড বেরিয়ে আসে। আর কি হতে পারে, রেকটাল এক্সামিন করে দেখা যাবে যে কি ওখানে ব্লিডিং হচ্ছে। আর কি হতে পারে, যে জায়গাটা ইনফ্লেমড হয়ে আছে সেই জায়গাটা অটোমেটিক কি হবে, পেন হবে ডিউরিং ডেফিকেশন। ডেফিকেশন মানে কি পায়খানা করা, তাই তো? যখন পায়খানা করছে তখন কি হচ্ছে, সে প্রেসার দিচ্ছে, ন্যাচারালি সেই জায়গাটা প্রেসার করছে, তখন হচ্ছে ওই জায়গাটা তো সোয়েলিং হয়ে যাচ্ছে, ওটা তো ইনফ্লেমড পার্ট, ন্যাচারালি ওখানটায় পেনও হচ্ছে। ইচিং অ্যারাউন্ড দ্য অ্যানাস, কখনো কখনো অ্যানাসের চারধারে কখনো কখনো ইচিং সেন্সেশনও দেখা যায়। নেক্সট দেখুন, এখানে দেখুন একটা ডাইলেটেড হেমারয়েড ভেন দেখা যাচ্ছে। মানে এইটা যদি অ্যানাস হয়ে থাকে তাহলে দেখুন এইখানটায় যে ভেন বা টিস্যু গুলো আছে এরা কি করছে, ডাইলেট করে যাচ্ছে। এবার যখন এই স্টুলটা পাস করছে তখন কি হচ্ছে, এখানে প্রেসার দিচ্ছে, এখানে স্ট্রেচিং হয়ে যাচ্ছে, যে স্ট্রেচিং হয়ে যাচ্ছে এই ভেনগুলোর উপর প্রেসার দিচ্ছে, আর তখন প্রেসার দিতে কি হয়, ব্লাডটাও বেরিয়ে যাচ্ছে এবং তার সাথে পেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো কোন কোন ক্ষেত্রে হওয়ার পসিবিলিটি থাকে, মেল অ্যান্ড ফিমেল 45 to 65 এজ। এটা কিন্তু দুজনের ক্ষেত্রে দু ক্ষেত্রেই কিন্তু হওয়ার চান্স থাকে। যেমন কি ছেলেদেরও যেমনি চান্স থাকে যে পাইলস বা হেমারয়েডস হওয়ার, ফিমেলদেরও কিন্তু সেম চান্সেস থাকে। সেটা এজটা কোন এজটা, 45 to 65 এজে হলো। আর কি কনস্টিপেশন, কনস্টিপেশন মানে কিন্তু অ্যাকিউট কনস্টিপেশন নয়, কিন্তু এটা হচ্ছে ক্রনিক কনস্টিপেশন। ধরুন লং টাইম কেউ খুব প্রেসার দিয়ে দিয়ে স্টুল পাস করে তাহলে কিন্তু সেক্ষেত্রে হওয়ার চান্স আছে। আর কি প্রেগনেন্সিতে কি হয়, যেহেতু
প্রেগনেন্সিতে আস্তে আস্তে অ্যাবডোমেনটা বড় হতে থাকে, ভেতরের বেবিটা বড় হয়, তখন কি হয়, ডিউ টু গ্র্যাভিড ইউটেরাস, মানে এই যে বাচ্চাটা বাড়ছে, অ্যাবডোমেনটা বড় হচ্ছে, এই গ্র্যাভিড ইউটেরাসের কারণে ভেতরে যে জরায়ুটা আছে সেটাও বড় হচ্ছে। সেটা তখন কি হচ্ছে, যত বড় হচ্ছে নিচের দিকে যে অর্গানগুলো আছে, ব্লাডার বলুন, ইউরেটার বলুন, এইসবের উপরে একটা প্রেসার তৈরি করছে। নিচের যে জিআই পার্টের যে পার্ট গুলো আছে তার উপর প্রেসার তৈরি করছে। যত দিন বাড়ছে, যত 7 মাস 8 মাসের দিকে একটা মহিলা প্রেগনেন্সির দিকে যাচ্ছে, তখন কি হয়, তার গ্র্যাভিড ইউটেরাসের কারণে ওই জায়গাটা কি হচ্ছে, প্রেসার তৈরি হচ্ছে। এই কারণেও কিন্তু ডাইলেটেশন এন্ড ইনফ্লামেশন অফ দা ভেন হতে পারে রেকটাল এবং অ্যানাসে। আর কি হয়, যে লং টাইম যারা স্ট্রেনাস ওয়ার্ক করে, যারা খুব ভারী ওয়ার্ক করে, ঠিক আছে, দীর্ঘদিন ধরে যারা খুব হেভি ওয়ার্ক করে, যে পাথর তোলা বা মাটি তোলা কাটা এইরকম ধরনের খুব ভারী ভারী কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হওয়ার চান্স আছে। আর কি ওবেসিটিরও তাই, যে এক্সেস পরিমাণে যারা হচ্ছে যে ফ্যাটি হয়ে যায় তাদের ক্ষেত্রে হওয়ার চান্স আছে। কমপ্লিকেশন আফটার সার্জারি কেন বলেছে, ধরুন কারোর অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে, সে প্রথম দিন ও স্টুল পাস করলো না, তারপরে দিন যখন ও স্টুল পাস করতে গেল, অটোমেটিক তার অ্যাবডোমেনে, রেকটামে এখানে চাপ পড়লো, সে তখন কি করলো, ভয়ে স্টুল পাস করাটাই আস্তে আস্তে কমাতে লাগলো। এই করতে করতে কি হবে, তার লং টাইম এরকম করতে করতে যখন তার হচ্ছে কনস্টিপেশনের ধাত হয়ে যেতে পারে, যেই কনস্টিপেশনের ধাত হতে পারে, তখন সেটা আবার আরো লং টাইম লাস্টিং করলে সেখানে কিন্তু পাইলস বা হেমারয়েডস হওয়ার চান্স থাকে। ওই জন্য বলে অ্যাবডোমেনে যে বা হচ্ছে যে গাইনোকোলজিক্যাল কোনো সার্জারি হলে কি হয়, যে হেমারয়েডস বা পাইলস হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। ঠিক আছে, এগুলো আর বোঝার কিছু নেই, এগুলো একটু মনে রাখতে হবে। এরপরে আসছে টাইপস বলতে কি, ইন্টারনাল, প্রাইমারি, সেকেন্ডারি ডিগ্রি প্রোলাপস, থার্ড ডিগ্রি প্রোলাপস। ইন্টারনাল মানে যখন হচ্ছে রেকটাম বা অ্যানাসের ভেতর দিকে হচ্ছে, আর এক্সটার্নাল মানে যখন হচ্ছে অ্যানাসের বাইরের দিকে বা জাস্ট মুখের কাছে যখন হচ্ছে। প্রাইমারি মানে কি, যে প্রথমবার হয়েছে তারপরে আর হয়নি, একবারই হয়েছে, প্রথমবার হয়েছে। সেকেন্ড ডিগ্রি বলতে যখন সেটা একটু সিভিয়ার আকারে হয়েছে। আর থার্ড ডিগ্রি প্রোলাপস বলতে যখন অনেকটা বেশি আকারে। এটা আমি একটা ইমেজের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে একটা ছবি আছে, এখানে দেখুন ফার্স্ট ডিগ্রি প্রোলাপস, দেখুন এইখানটা যেটা হচ্ছে নর্মাল, একটুখানি সোয়েলিং হয়েছে, বেশি নয়। তারপর হচ্ছে সেকেন্ড ডিগ্রিতে কিন্তু ডায়ালিটেশনটা অনেকটা বেশি এবং লং। দেখুন এক্সটার্নাল পাইলস দেখুন যে জাস্ট রেকটামের বাইরে আছে। নেক্সট হচ্ছে কি ইন্টারনাল, কোথায় গেল, ইন্টারনালটা দেখায়নি, এটা ভেতর দিকে হবে, আনাসের ভেতর দিকে হবে। এবার ফোর্থ ডিগ্রি মানে এখানে ছবি দিয়েছি, দেখুন অনেকটা বেশি ডায়ালেটেড হয়ে আছে। তাহলে এই দিক দিয়ে যখন স্টুল পাস করবে, অটোমেটিক এই জায়গাগুলোতে প্রেসার পড়বে এবং পেন তৈরি হবে এবং সেই জায়গাগুলো ছিঁড়ে যাওয়ার চান্স থাকবে, সেখান থেকে ব্লিডিং আসার চান্স থাকবে। ঠিক আছে, আচ্ছা, তো পাইলস বা হেমারয়েডস এর ক্ষেত্রে ইনভেস্টিগেশন কি করবে, রেকটাল এক্সামিনেশন করবে, বাইম্যানুয়াল রেকটাল এক্সামিনেশন করবে। প্রক্টোস্কোপ বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে, যেটা হচ্ছে যে কি রেকটামে ঢুকিয়ে সেটাকে হচ্ছে ভেতরটা অ্যাসেস করে দেখা হয়, ভেতরে কোনো অ্যাবনর্মালিটি বা ইনফেকশন বা কোনো টিয়ার বা কোনো ট্রমা এরকম ধরনের কিছু হয়ে আছে কিনা। তারপরে ক্লিনিক্যাল এক্সামিনেশন মানে কি, হিস্ট্রি টেকিংও নেবে, তার সাথে যে তাকে ইন্সপেকশন করবে এবং তার সাথে ইন্সপেকশনও করবে, প্যালপেশনও করবে, আর হিস্ট্রি টেকিং। এগুলো হচ্ছে কমন ইনভেস্টিগেশন। তাহলে মোর কমন হচ্ছে প্রথমে হিস্ট্রি টেকিং, তারপরে ক্লিনিক্যাল এক্সামিনেশন করবো, তারপরে রেকটাল এক্সামিনেশন করে দেখবে কত ডিগ্রি ইনফ্লেমড হয়েছে, মানে কত ডিগ্রি হেমারয়েডসটা হয়েছে। তারপর হচ্ছে প্রক্টোস্কোপি করেও কখনো কখনো দেখা হয় ভেতরে একদম যে আর কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট কি, স্ক্লেরোজেন্ট ইনজেকশনটা হচ্ছে একরকম ইনজেকশন, যেটা হচ্ছে একটা স্ক্লেরোথেরাপি বলা হয়, যেখানটা অনেকগুলো ইনজেকশন এট এ টাইম দেওয়া হয়। তাতে কি হয়, ইনফ্লামেশনটাও কমে যায়, ডায়ালিটেশনটাও কমে যায়, বা হচ্ছে পেনটাও কমে, এবং আস্তে আস্তে জিনিসটাকে স্কুইজ করে এনে জায়গাটাকে নর্মালাইজ করার চেষ্টা করা হয়। আর কি করা হয়, রাবার রিং ইউজ, ওই জায়গাটাকে একটা, যেহেতু স্টুল পাস করার সময় ডিউরিং ডেফিকেশন প্রচন্ড পেন হয়, ওখানে একটা রিং পরিয়ে দেওয়া হয়। এটা কমনলি থার্ড ডিগ্রি এবং ফোর্থ ডিগ্রিতে করা হয়। তো এতে রিংটা পরিয়ে দেওয়ার কারণে পেশেন্ট যখন ডেফিকেশন করে, মানে স্টুল পাস করে, তখন কি হয়, তার কম্পারেটিভলি পেনটা, ব্যথাটা বা ব্লিডিংটা একটু কম হয়। ঠিক আছে,
লাইগেশন দ্য এফেক্টেড পার্ট, যে পার্টটা এফেক্টেড হয়েছে সে পার্টটাকে লাইগেট করে দেওয়া হয়, মানে বেঁধে দেওয়া হয়। প্লেন্টি অফ ওয়াটার খেতে বলা হয়, প্রচুর পরিমাণে জল খেলে কি হবে, স্টুলটা সফেনিং হবে, মানে স্টুলটা নরম হবে, তখন কি হবে, স্টুলটা পাস করতে কষ্ট হবে না। নেক্সট হচ্ছে ফাইবার কন্টেনিং ফুড। ফাইবার কন্টেনিং ফুড বা রাফিজ জাতীয় ফুড খেতে বলা হয়, কেননা এই যে শাক টাক বা পাকা পেঁপে এগুলো খেলে কি হয়, যে স্টুলটা সফট হয়, তাহলে কি হয়, ডিউরিং ডেফিকেশন পেশেন্টের কোনো কষ্টটা কম্পারেটিভলি কম হয়। আর একটা কি, NSAID ড্রাগ, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। এটা কি, যে ব্রুফেন, ডাইক্লোফেনাক, যেগুলো হচ্ছে আপনার ব্যথা কমানোর জন্য, মানে ইনফ্ল্যামেশনটাকে কমানোর জন্য যে ওষুধগুলো দেওয়া হয়, সেগুলোকে বলা হচ্ছে NSAID গ্রুপ অফ ড্রাগ, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। ঠিক আছে, তো নেক্সট যাচ্ছি হচ্ছে ফিস্টুলা ইন অ্যানো। ফিস্টুলা ইন অ্যানো বলতে কি বোঝাচ্ছে, ইট ইজ ইনফেক্টেড টানেল বিটুইন দ্য স্কিন অ্যান্ড দ্য অ্যানাস অ্যান্ড দ্য মাস্কুলার ওপেনিং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট। এখানে কি হয়, যে আপনারা ফিস্টুলা কথাটা শুনেছেন, এটা আমরা কমনলি বলে থাকি ওর ফিস্টুলা হয়েছে। তা কি হয়, যে ডাইজেস্টিভ ট্র্যাক্টের বা জিআই ট্র্যাক্টের যে লাস্ট পার্ট আছে, ওখান থেকে একটা মাস্কিউলার ওপেনিং তৈরি হয়। সেই টানেলটা কি এসে কি করে, যে একটা টানেল মতো তৈরি করে, যেটা হচ্ছে স্কিন এবং অ্যানাসের মধ্যে একটা একটু চ্যানেল বা একটা ক্যানাল মতো তৈরি করে, যেটা হচ্ছে ইনফেক্টেড। ওই জন্য বলা হচ্ছে ফিস্টুলা ইন অ্যানোটা হচ্ছে ইনফেক্টেড টানেল, মানে একটা ইনফেক্টেড একটা হলো শেপের মতো একটা, মানে একটা ফাঁপা মতো একটা ড্রেনেজ জায়গা মতো একটা তৈরি করে। ঠিক আছে, এটা কিসে, কোথা থেকে কোথায়, অ্যানাস থেকে স্কিনের মাধ্যমে, স্কিন অবধি। এবং এইটা শুরু হয় কোথা থেকে, জিআই সিস্টেমের যে এন্ড পার্ট থেকে, এখানে কি হয়, একটা মাস্কুলার ওপেনিং এসে অ্যাড হয়। কি কারণে হতে পারে ফিস্টুলা, ইনফেকশন অফ দ্য অ্যানাল গ্ল্যান্ড। অ্যানাল যে গ্ল্যান্ড গুলো আছে, সেখানে কোনো কারণে ইনফেকশন হয়ে গেলে সেখানে একটা এক্সট্রা টানেল বা হচ্ছে ড্রেনেজ জায়গা তৈরি হয়ে যায়। আর কি হয়, ফিস্টুলা, ওখানে যদি কোনো ফিস্টুলা ফর্মেশন হয়, তার কারণে হতে পারে অ্যাবসেস বা ফোড়া, ওখানে যদি হয়ে থাকে, সেখানে কারণে ইনফেক্টেড হয়ে ইনফেক্টেড টানেল তৈরি হয়। ঠিক আছে, ইনভেস্টিগেশন কি করব, তার হিস্ট্রি নেব, তাকে ক্লিনিক্যাল এক্সামিন করব, তার হচ্ছে অ্যানোরেক্টাল, তাকে ইউএসজি করব, এমআরআই, লাস্টলি এমআরআই করা হয়। এরপর আসছে অ্যানাল ফিশার। অ্যানাল ফিশার কথাটার মানে কি, এ স্মল টিয়ার অ্যান্ড ড্রাইনেস ইন দ্য লাইনিং অফ দ্য অ্যানাস। অ্যানাসের ভেতর দিকে লাইনিং এ কিছুটা পার্ট টিয়ার হয়ে যায়, এই জায়গাটা একেবারে শুকিয়ে, মানে সেই জায়গায় শুকিয়ে যায়, সেইটাকে বলা হয় অ্যানাল ফিশার। এটা কমনলি কাদের হয়, ওল্ড এজদের হয়, যাদের কন্টিনিউয়াস কনস্টিপেশন তাদের হতে পারে। এছাড়া আলসারেটিভ কোলাইটিস, কর্ন ডিজিজ, পেরিয়ানাল অ্যাবসেস যাদের আছে, বা পেরিয়ানাল ফিস্টুলা যাদের আছে, এইসব ডিজিজ, তাদের ক্ষেত্রে এই ধরনের একটা হয় কি, অ্যানাসের যে লাইনিংটা আছে, মানে অ্যানাসের ভেতর দিকে যে লাইনিংটা আছে, সেখানে টিয়ার হয়ে যায়, এবং সেই জায়গাটা আস্তে আস্তে, টিয়ার মানে ছিঁড়ে যায়, দিয়ে সেই জায়গাটা সাপ্লাই কমে যায়, সমস্ত ব্লাড সাপ্লাই কমে যায়, কমে গিয়ে আস্তে আস্তে ড্রাই হয়ে জায়গাটা নষ্ট হতে বা ড্যামেজ হতে শুরু করে, সেটাকে বলা হচ্ছে অ্যানাল ফিশার। ঠিক আছে, তো ইনভেস্টিগেশন কি করবো, প্রক্টোস্কোপি করবো। এই যে বললাম যে একটা প্রক্টোস্কোপ নিয়ে, যে ভেতরে থ্রু রেকটাম এটাকে দেখা হয় ভেতরে কোনো ট্রমা আছে কিনা, কোনো টিউমার আছে কিনা, কোনো ইনফেক্টেড পার্ট আছে কিনা, হ্যাঁ, এগুলো দেখা হয়। সিগময়েডোস্কোপি মানে হচ্ছে সিগময়েড কোলনের ওই জায়গাটাকে হচ্ছে একটা লেন্সের মাধ্যমে, স্কোপির মাধ্যমে হচ্ছে দেখা হয়। ট্রিটমেন্ট কি করব, যেহেতু এই জায়গাটা টিয়ার হয়ে যায় এবং ড্রাইনেস হয়ে যায়, ওই জন্য কি করা হয়, ওখানটা লিডোকেন অ্যাপ্লাই করা হয় 2%। তাতে কি হয়, ওই জায়গাটা অ্যানাস্থেসিয়া হয়ে জায়গাটা সফট বা কমফোর্ট ফিলিং হয়। আর কি হয়, 0 to 2% গ্লিসারিন ট্রিনিট্রেট অয়েনমেন্ট। গ্লিসারিন ট্রিনিট্রেট অয়েনমেন্টটা কি কাজ করে, ওই জায়গাটাকে লুব্রিকেন্ট করে রাখে। ঠিক আছে, তাহলে কি হয়, ওই জায়গাটা যে টিয়ার হয়ে যে ড্রাইনেস হয়ে গেছে, তাহলে ওই জায়গাটা লুব্রিকেন্ট করা থাকলে, তাহলে ওইখানে আর কোনো ফ্রিকশন না হয়ে জায়গাটা আর কোনো পেন কিছু হবে না। আর কি, ল্যাক্সাটিভ কেন দেওয়া হয়, যাতে স্টুলটাকে সফট করার জন্য। ল্যাক্সাটিভ মানে এই যে ডালকোলাক্স এইসব দেওয়া হয় না, যে স্টুলটাকে নরম করার জন্য, ল্যাক্সাটিভ গ্রুপের ড্রাগ। আর কি, ফাইবার কন্টেনিং ফুড,
প্লেন্টি অফ ওয়াটার এগুলো খেতে বলা হয়, কেননা তাতে আলটিমেট কি হবে, স্টুলটা সফট হবে, তাহলে স্টুলটা পড়ার সময় প্রেসার দিতে হবে না, তাহলে ওখানটায় যে অ্যানাল ফিশারটা আছে সেখানে প্রেসারটা পড়বে না, আলটিমেট এটা আস্তে আস্তে হিল আপ করতে শুরু করবে। ঠিক আছে, নেক্সট কি আসছে, অ্যানোরেক্টাল অ্যাবসেস। অ্যানোরেক্টাল অ্যাবসেস মানে কি, এ কালেকশন অফ পাস। অ্যাবসেস মানে হচ্ছে ফোড়া, বাংলা কথা হচ্ছে ফোড়া। ঠিক আছে, এ কালেকশন অফ পাস ইন দ্য টিস্যু অ্যারাউন্ড দ্য অ্যানাস অ্যান্ড রেকটাম। অ্যানাস এবং রেকটামের কোনো টিস্যুতে ভেতর দিকে কোনো জায়গায় যখন পাস মানে পুঁজ কালেকশন হয়ে যায়, পাস মানে পুঁজ, তাই তো, মানে ফোড়া হয়ে গেলে আমাদের আগে কি করতাম, যে ফোড়া হয়ে গেলে আমরা নিজেরাও ছোটবেলায় দেখেছি যে কোথাও ফোড়া হলে মায়েরা বা ঠাকুমারা ওই জায়গাটাকে ফাটিয়ে কি করতো, পুঁজটাকে বার করে দিত, তাহলে ওই জায়গাটা আস্তে আস্তে শুকিয়ে যেত। তো অ্যানোরেক্টাল অ্যাবসেসটা কিন্তু তাই, যে অ্যানাস এবং রেকটামের ইয়েতে টিস্যুতে কি হয়, যে পাস বা পুঁজ কালেকশন হয়ে যায়। এটা কি হয়, প্রচন্ড পেইনফুল হয়, পাস ফর্মেশন হয়, এবং যেহেতু পুঁজটা থাকে বা পাসটা থাকে সেখানে ফাউল স্মেলিং মানে একটা দুর্গন্ধজনিত বেরিয়ে আসে। তো ট্রিটমেন্ট কি করবে, হসপিটালাইজেশন করবে, ইনসিশনাল ড্রেনেজ ফর অ্যাসপিরেশন অফ দ্য পাস। মানে কি, ওই জায়গাটা ছোট্ট একটা ওপেনিং করে ওর ভিতর যে পাসটা আছে সেটাকে অ্যাসপিরেট করে রিমুভ করে দেওয়া হয়, মানে বার করে আনা হয়। এরপরে আছে জিআই ব্লিডিং। ঠিক আছে, তাহলে অ্যানোফিস্চুলা, অ্যানাল ফিশার বা অ্যানোরেক্টাল অ্যাবসেস আপনারা ক্লিয়ার হয়েছে? কি বললাম, ফিস্চুলাইন অ্যানোটা হচ্ছে ওখানে একটা ইনফেক্টেড টানেল হয়ে যায় স্কিন এবং অ্যানাসের মধ্যে, আর অ্যানাল ফিশার হচ্ছে একটা স্মল টিয়ার এবং ড্রাইনেস হয়ে যায় লাইনিং অফ দ্য অ্যানাসে বা অ্যানাসের মধ্যে। আর অ্যানোরেক্টাল অ্যাবসেস মানে কি, অ্যানাস এবং রেকটামে যখন কোনো পাস বা পুজ কালেকশন হয়ে যায়। ঠিক আছে, এরপরে লাস্ট টপিক জিআই ব্লিডিং, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ব্লিডিং। এটা কি, ব্লিডিং ইন জিআই সিস্টেম ডিউ টু ডাইজেস্টিভ ট্র্যাক্ট ডিসঅর্ডার which comes from sometimes by mouth or by anus as vomiting or stool. যখন জিআই সিস্টেমে মানে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেমে কোনো ডিসঅর্ডার তৈরি হয় এবং সেখান থেকে ব্লিডিং বেরিয়ে আসে, সেই ব্লিডিংটা যে বেরিয়ে আসে কখনো বাই মাউথ বা বাই অ্যানাস, তখন তাকে বলা হচ্ছে জিআই ব্লিডিং। ঠিক আছে, কত রকম হতে পারে, মাইল্ড হতে পারে, মডারেট হতে পারে, সিভিয়ার হতে পারে। এবার এর আবার কতগুলো টাইপ আছে। ওভার ব্লিডিং সিমটমস। ওভার ব্লিডিং সিমটমস কোন ক্ষেত্রে হয়, যখন ব্লাড হচ্ছে ভমিটের সাথে ব্লাড বেরোয় এবং সেটা কফি কালার হয়, মানে ভমিটিংটা কফি কালার হয় এবং ব্ল্যাক স্টুল বেরায়, মানে স্টুলটা কালচে রকম হয় এবং ব্লাড ইন স্টুল, স্টুলে ব্লাড বেরোয়, তখন তাকে বলা হচ্ছে ওভার ব্লিডিং সিমটমস। তার মানে সবই কালচে কালচে কালচে। কি বললাম, যে কফি কালার ভমিটিং, ব্ল্যাক কালার স্টুল, ব্লাড ইন স্টুল, ব্লাড ইন ভমিট, মনে থাকবে। নেক্সট কি বলছে, যে অকাল্ট ব্লিডিং সিমটমস। অকাল্ট ব্লিডিং সিমটমস বলতে কি বোঝাচ্ছে, যখন হচ্ছে লাইট হেডেডনেস থাকবে, প্রচন্ড একটু মাথা ঘোরাবে, তার সাথে কি হবে, রেসপিরেটরি ডিসি, একটু শ্বাসকষ্ট থাকবে, ফেন্টিং মানে একটু অজ্ঞান হয়ে যাবে মাঝে মাঝে, এরকম ব্যাপার থাকবে, তার সাথে অ্যাবডোমিনাল পেন থাকবে, তার সাথে শকের সাইন সিমটম থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে অকাল্ট ব্লিডিং সিমটমস। কেননা এই ক্ষেত্রে ব্লিডিংটা ইন্টারনালি হয়ে যায়, এখানে যেমনি কি ব্লিডিংটা বাইরে প্রথমে ভেতরে জমা থাকে, তারপরে আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসে, কিন্তু এখানে কিন্তু ব্লিডিংটা ভেতরে থেকে যায়, যার জন্য ওটা আস্তে আস্তে শকের দিকে চলে যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে শক সিমটমস। শক সিমটমস বলতে কি হচ্ছে, এখানে হচ্ছে প্রেসার কমে যাবে, অলিগিউরিয়া মানে ইউরিনের পরিমাণ কমে যায়, পালস রেট বেড়ে যায়, আনকনসিয়াস হয়, তখন হচ্ছে শক সিমটমস হতে পারে। আর কি হতে পারে, আপার জিআই ব্লিডিং। আপার জিআই মানে কি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমে দুটো ভাগ করা আছে, একটা আপার জিআই সিস্টেম, একটা লোয়ার জিআই সিস্টেম। আপার জিআই সিস্টেমে কি আছে, এ হতে পারে স্টমাকে পেপটি আলসার হতে পারে, গ্যাস্ট্রিক আলসার হতে পারে, ডিওডিনাল আলসার হতে পারে। আর লোয়ার জিআই ব্লিডিং মানে কি, লার্জ ইন্টেস্টাইনে কি হতে পারে, ডাইভার্টিকিউলার ডিজিজ হতে পারে, আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোম হতে পারে, পন্স ডিজিজ হতে পারে, আলসারেটিভ কোলাইটিস, এগুলো কিন্তু ডিসকাস করা হয়েছে অলরেডি, টিউমার হতে পারে, পলিপ হতে পারে, পাইলস হতে পারে, অ্যানাল ফিশার হতে পারে, এগুলো হতে পারে। ঠিক আছে, তাহলে হচ্ছে ডাইভার্টিকুলার ডিজিজটা বলিনি, ওটা কি, ওটা হচ্ছে একটা স্মল বালজিং পাউচ ডেভেলপ ইন দ্য সাইড অফ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট,
মানে ডাইজেস্টিভ যে ট্র্যাক্ট আছে, ইন্টেস্টাইন আছে, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, ওখানে কি হয়, একটা স্মল বালজি একটা পাউচ মানে পকেট মতো তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে ডাইভার্টিকুলার ডিজিজ। তাহলে আপার জিআই সিস্টেম মানে কি, স্টমাকে, ইসোফেগাসে, ফ্যারিংসে, মাউথে এনি ব্লিডিং হলে সেটাকে বলা হচ্ছে আপার জিআই ব্লিডিং। আর লোয়ার জিআই ব্লিডিং যখন হচ্ছে, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনে যখন কোনো প্রবলেম হচ্ছে তখন লোয়ার জিআই ব্লিডিং হচ্ছে। তো আপার জিআই ব্লিডিংটা কি কি কারণে হতে পারে, কয়েকটা কজ এখানে দেওয়া আছে, পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার, ডিওডিনাল আলসার। আর লোয়ার জিআই ব্লিডিংটা কি কি কারণে হতে পারে, ডাইভার্টিকুলার ডিজিজ, আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, পন্স ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, টিউমার, পলিপ, পালস, পাইলস বা হেমারয়েডস, অ্যানাল ফিসার এটসেট্রা। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছি রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টর মানে কি কি কারণে হতে পারে, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ যদি কেউ লং টাইম ইউজ করে, অ্যালকোহল স্মোকিং যদি লং টাইম কনজাম্পশন করে, জিইআরডি, গ্যাস্ট্রিক ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার এটা হতে পারে, স্পাইসি ফুড যদি লং টাইম ইউজ করে তাহলে হতে পারে। আচ্ছা, ইনভেস্টিগেশন কি করবে, সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, এলএফটি, লিভার ফাংশন টেস্ট, স্টুল কালচার, রুটিন কালচার করবে, আপার জিআই এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, সিগময়েডোস্কোপি, প্রোক্টোস্কোপি, অ্যানজিওগ্রাফি, সিটি, এগুলো। কমপ্লিকেশন কি হতে পারে, রিস্ক হতে পারে, অ্যানিমিয়া হতে পারে, ইভেন ডেথও হতে পারে। ট্রিটমেন্ট কি করবে, ইমিডিয়েট হসপিটালাইজ করবে, আইভি ফ্লুইড দেবে, বা ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন পড়লে ব্লাড ট্রান্সফিউশন দেবে, প্যান্টোপ্রাজোল, ওমেপ্রাজোল, ইসমোপ্রাজোল এগুলো দেওয়া হয় গ্যাস্ট্রিক অ্যাসিডটাকে হচ্ছে রিডিউস করার জন্য। তাহলে পেপটিক আলসার টালসার এগুলোকে অ্যাভয়েড করা যায় বা কমানো যায়। ওকে, বোঝা গেছে? ঠিক আছে, থ্যাংক ইউ।